হুম এখান থেকে অনেক ছোট ছোট বেসিক বেসিক কিছু কোশ্চেন আসে, ঠিক আছে, আসবেই। হুম আসবেই শিলা থেকে। শিলার যে বেসিক জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। আমি এখানে দেখো আজকের যে শিলার যে ক্লাসটা সেখানে আমি ভেতরে যাব না, বাইরের যে সমস্ত বেসিক জিনিসগুলো আছে সেগুলোই আলোচনা করব। দেখবে এখান থেকেই কমন আসার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে। বিভিন্ন শিলার উদাহরণ আছে, তাদের বৈশিষ্ট্য আছে, এগুলোর থেকে কোশ্চেন আসে। গতবারও এসেছিল, এবারও আসবে। তাহলে প্রথমে আমরা আগ্নেয় শিলা দিয়ে শুরু করি। এখন তোমরা এখানের যে শিলার যে চ্যাপ্টার গুলো আছে, শিলার যে চ্যাপ্টারটা আছে সেটা পড়বে কি হবে না, পড়বে হচ্ছে কি প্রতিটা শিলার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো পড়বে, তাদের উৎপত্তি কিভাবে হয়েছে, বা ইগনিয়াস যে সমস্ত টার্ম গুলো আছে সেগুলো কোথা থেকে এসছে, বা সেডিমেন্টারি টার্ম গুলো কোথা থেকে এসছে, ঠিক আছে। এগুলো একবারে বেসিক লেভেলের এগুলো হচ্ছে বিষয়, এগুলো পড়বে। তার সাথে সাথে বিভিন্ন শিলার যে বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে, সেই বৈশিষ্ট্যগুলো পড়বে। আমি কিছু কিছু শিলার বৈশিষ্ট্য আজকে আলোচনা করে দেবো। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন শিলার যে ভাগগুলো আছে, ক্লাসিফিকেশন গুলো আছে, যেমন হচ্ছে আগ্নেয় শিলার, পারলিক শিলার এবং রূপান্তরিত শিলার, এই ভাগগুলো থেকে, এই ভাগগুলো ভালো করে পড়তে হবে, আর এই ভাগগুলো থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। দেখো তাহলে, তাহলে আমরা আগ্নেয় শিলা দিয়ে শুরু করি, আর শিলার ডেফিনেশনে যাচ্ছি না। আগ্নেয় শিলা, এখন আগ্নেয় শিলার ডাইরেক্ট আমরা যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশনে আমরা চলে যাব, ঠিক আছে। দেখো আগ্নেয় শিলার আগে মেইনলি হচ্ছে গিয়ে যে বেসিক আমরা যাব আর কি, ঠিক আছে। একটা উৎপত্তি অনুযায়ী আর একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে আমরা ভাগ করে থাকি, ঠিক আছে। কি বলছি, একটা প্রধান ভাগ আগ্নেয় শিলার, একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে, এটা এক প্রধান ভাগ। এবং দু নাম্বার হচ্ছে কি রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন। এবার আরো ভাগ আছে, যেমন গ্রথন অনুযায়ী ভাগ আছে, তোমরা পড়েছো না, যেমন ফ্যান্ড্রেটিক, ঠিক, অ্যাফনেটিক, এগুলোতে আজকে যাব না। সিম্পল শিলার তিনটে যে শিলার আছে, যেগুলো সিম্পল, যেগুলো তোমাদের সিলেবাসে আছে, সেগুলি আজকে আলোচনা করব। আশা করি এখান থেকেই কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে কি আগ্নেয় শিলার মেইনলি হচ্ছে কি দুটো ভাগে ভাগ আমরা তাহলে করছি, একটা হচ্ছে উৎপত্তি অনুযায়ী, অরিজিন অনুযায়ী, এবং দু নম্বর হচ্ছে কি রাসায়নিক গঠন অনুযায়ী। এখন উৎপত্তি অনুযায়ী যে শিলা, এই শিলা উৎপত্তি অনুযায়ী আগ্নেয় শিলাকে আমরা আবার কটা ভাগে ভাগ করতে পারি, দুটো ভাগে। একটা কি, একটা হচ্ছে কি নিঃসারী শিলা, নিঃসারী শিলা, আরেকটি হচ্ছে কি, একটি হচ্ছে উদ্বেদী শিলা, হয়েছে। এইবারে যদি নিঃসারী শিলাকে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি, এই যে নিঃসারী শিলা, নিঃসারী শিলাকে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা হচ্ছে লাভা শিলা বা ভলক্যানিক রক, আর একটা হচ্ছে পাইরোক্লাস্টিক। তাহলে আমরা এখানে নিঃসারী শিলাকে আমরা করতে পারি আরো দুটো ভাগ, কি, একটা হচ্ছে লাভা শিলা, লাভা শিলা, বা এটাকে ভলকানিক শিলাও বলা হয়, লাভা শিলা বা ভলক্যানিক, ভলক্যানিক। আরেকটা হচ্ছে কি, এটা লাভা শিলা, ভলকানিক শিলা, এবং এখানে হচ্ছে কি আরেকটা হচ্ছে উদ্বেদী শিলা। এখন উদ্বেদী শিলারও আবার দুটো ভাগ আছে, কি ভাগ, একটা হচ্ছে গিয়ে মনে রাখবে পাতালিক, আর একটা হচ্ছে উপপাতালিক। সরি, এটা উদ্বেদী আমাদের করেছে এখানে, নিঃসারী শিলা এটা নয়, উদ্বেদী শিলার এটা হবে, ঠিক আছে। এটা নিঃসারী শিলার এটা ভাগ, নিঃসারী শিলার এটা ভাগ, উদ্বেদী শিলার এটা ভাগ, ঠিক আছে। তাহলে নিঃসারী যে শিলা আছে সেই শিলাকে আমরা লাভা শিলা আর একটা হচ্ছে ভলকানিক শিলাতে ভাগ করলাম। উদ্বেদী শিলাটা কি করলাম, উদ্বেদী শিলাকে হচ্ছে গিয়ে, এই যে উদ্বেদী শিলা দুটো ভাগ, একটা পাতালিক, একটা হচ্ছে উপপাতালিক। এখন আমরা প্রথমে আসবো নিঃসারী যে শিলাটা আছে সেই শিলাটা। নিঃসারী মানে কি হচ্ছে নিঃসরণ, মানে ভূ অভ্যন্তরে যে তোমার হচ্ছে কি ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসছে, তখন সেটাকে আমরা লাভা বলছি। সেটা হচ্ছে কি শীতলতার সংস্পর্শে বা বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে দ্রুত জমাট বাঁধছে। এই যে দ্রুত জমাট বাঁধছে, এখান থেকে কিন্তু দু একটা কিন্তু কোশ্চেন আসতে পারে। যখন দ্রুত জমাট বাঁধে কোনো তরল পদার্থ, যখন দ্রুত জমাট বাঁধে, খুব তাড়াতাড়ি জমাট বাঁধে, তখন তার মধ্যে মানে বিশেষ করে গলিত শিলা বা লাভা যখন দ্রুত জমাট বাঁধে, তখন কি হয়, বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে দ্রুত জমাট বাঁধার ফলে কি হয় বলতো, এখানের যে ক্রিস্টাল গুলো, মানে হচ্ছে কি তোমার কেলাসগুলো ফর্ম হওয়ার সময় পায় না, খুব তাড়াতাড়ি যেহেতু শিলাটা ঠান্ডা হয়, সেই জন্য কি হয় এখানে তোমার হচ্ছে গিয়ে যে দানাটা, সেই দানাটা হচ্ছে গিয়ে ছোট 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 দানাটা হয়ে যায়, দানা সূক্ষ্ম হয় এবং ক্রিস্টাল হয় না। কেন ক্রিস্টাল হয় না বললাম, যে ক্রিস্টাল হওয়ার সময় পায় না। একটা তো যে কোনো জিনিস হতে গেলে সময় লাগে, ক্রিস্টাল হতে গেলে সময় লাগে, ঠিক আছে। সুতরাং নিঃসারী শিলাতে কিন্তু আমরা সেই ক্রিস্টালটা
দেখতে পাবো না। তাহলে কি নিঃসারী শিলা আমরা বলতে পারি? ভলকানিকটা কি পাইরোক্লাস্টিক শিলা? ভলকানিকটা হচ্ছে গিয়ে তোমার লাভা শিলা বা ভলকানিক শিলা, আর একটা পাইরোক্লাস্টিক। ঠিক ঠিক, হ্যাঁ ভলকানিক শিলা এটা, সরি সরি আমারই ভুল হয়েছে, দেখো এটা তাড়াহুড়োতে আমারই ভুল হচ্ছে, এটা একটাই লাভা শিলা বা ভলকানিক শিলা একটাই, তার সাথে আছে পাইরোক্লাস্টিক। সরি, সমীর ঠিক করে দিয়েছে কারেকশন আমাকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে গিয়ে পাইরোক্লাস্টিক, আমারই ভুল, তাড়াহুড়োতে ভুল করছি। বলবে তো এইভাবে, ঠিক আছে, যেখানে ভুল হবে সেখানে বলবে, ভুল হতেই পারে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার ফ্রেশ করে এখানে আরেকবার লিখে দিচ্ছি, দেখো ঠিক আছে। তাহলে নিঃসারী শিলাকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে লাভা শিলা বা পাইরোক্লাস্টিক শিলা, লাভা বা সরি দেখছো, লাভা বা ভলকানিক শিলা, ভলক্যানিক ভলক্যানিক এটা একটা গেল, এবং 2 নম্বরে হচ্ছে কি তোমার পাইরোক্লাস্টিক, মানে ছাই থেকে যেটা হয় পাইরোক্লাস্টিক, ঠিক আছে। তাহলে এই দুটো ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে কি লাভা ভলকানিক শিলা, একটা হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা, নিঃসারী শিলাকে। আর এটা 1 নম্বর গেল। উম, এটা উৎপত্তি অনুযায়ী, কিন্তু টোটালটা উৎপত্তি অনুযায়ী। 2 নম্বরে হচ্ছে কি উদ্ভিদী, তাহলে উদ্ভিদীকে আমরা দুটো ভাগে ভাগ করি। উদ্ভিদীকে কটা ভাগে ভাগ করি? দুটো ভাগে, একটা হচ্ছে গিয়ে পাতালিক আর একটা হচ্ছে উপপাতালিক। উপপাতালিক, ঠিক আছে, এই দুটো গেল, ঠিক আছে। তাহলে আমরা পড়ছিলাম নিঃসারী শিলা। নিঃসারী শিলার কি কি বৈশিষ্ট্য পড়লাম? না, নিঃসারী হচ্ছে কি লাভাটা বাইরে বেরিয়ে আসবে, দ্রুত জমাট বাঁধবে, যেহেতু দ্রুত জমাট বাঁধে সেজন্য কি হয়, সেই জন্য নিঃসারী শিলার যে ক্রিস্টালগুলো, যে ক্যালাসগুলো, সেগুলো ফর্মড হয় না। যেহেতু ওটা তাড়াতাড়ি প্রসেসের মধ্যে হয়, ওই জন্য ক্যালাসগুলো ফর্মড হতে পারে না, এবং যেহেতু তাড়াতাড়ি হয় সেই জন্য দানাটা সূক্ষ্ম হয়। ক্যালাস যদি হয় তবে তো দানাটা বড় হবে। যদি ক্রিস্টাল ফর্মই না হলো, সেক্ষেত্রে তার যে তোমার খনিজের যে দানাগুলো থাকবে, সেগুলো কি থাকবে? সেগুলো ছোট ছোট থাকবে। তাহলে এরা মনে রাখবে যে নিঃসারী শিলার ক্ষেত্রে কি হচ্ছে, ক্যালাস কিন্তু আমরা দেখতে পাবো না। এবার যদি বলে নিঃসারী শিলার উদাহরণ কি, এখানে পরীক্ষাতে আসে নিঃসারী শিলার উদাহরণ কি, না নিঃসারী শিলার উদাহরণ হচ্ছে কি তোমার ব্যাসল্ট শিলা। ব্যাসল্ট শিলা হচ্ছে কি নিঃসারী শিলার প্রধান উদাহরণ। এটা গেল। তারপরে দেখো, প্রথমে আমরা নিঃসারী শিলার যে ভাগটা লিখেছি লাভা শিলা, সেই লাভা শিলা সম্বন্ধে পড়বো। এখন এই লাভা বা ভলকানিক শিলা কি? না, মনে রাখবে, ভূগর্ভ থেকে যখন লাভাটা বাইরে বেরিয়ে আসছে, লাভাটা বাইরে বেরিয়ে আসলে কি হয়, লাভার মধ্যে বিভিন্ন ধরনের জলীয় বাষ্প থাকে, গ্যাস থাকে। সেই জলীয় বাষ্প এবং গ্যাসগুলো কি হয়, ওগুলো তোমার হচ্ছে গিয়ে লাভাটার থেকে বেরিয়ে যায়, বা তোমার হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলে মিশে যায়, এবং লাভাটা থেকে যে শক্ত শিলা সৃষ্টি করে, সেই শিলাটাকে আমরা বলছি লাভা শিলা। ঠিক আছে, লাভা শিলা বা ভলকানিক রক শিলা। যেহেতু বিভিন্ন অগ্নুৎপাতের ফলে লাভা বাইরে বেরিয়ে আসে এবং শিলা গঠন হয়, এই জন্যে তোমার এই শিলাটাকে অনেক সময় ভলকানিক রকও বলা হয়। যেমন উদাহরণ কি কি বলতে পারি আমরা? উদাহরণ ব্যাসাল্ট বলতে পারি, রায়োলাইট বলতে পারি, তোমার হচ্ছে গিয়ে অ্যান্ডিসাইট বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবে লাভা শিলা, লাভা শিলার উদাহরণ। এই উদাহরণগুলো কিন্তু ভালো করে পড়বে, তার সাথে ওদের দুই একটি যে ক্যারেক্টারিস্টিক আছে সেগুলি কিন্তু ভালো করে পড়বে। তবে লাভা শিলার উদাহরণ আমরা বলতে পারি কি ব্যাসল্ট, তারপরে কি বলতে পারি রায়োলাইট, তারপরে আমরা কি বলতে পারি অ্যান্ডিসাইট। ঠিক আছে, এই তিনটে হচ্ছে গিয়ে লাভা শিলার উদাহরণ, মানে হচ্ছে কি লাভা বাইরে বেরিয়ে এসে তাদের মধ্যে থাকা জলীয় বাষ্প, গ্যাস যখন ওগুলো বেরিয়ে যায়, তার ফলে দ্রুত জমাট বাঁধার ফলে যে শিলাটির সৃষ্টি হয়, সেগুলি হচ্ছে লাভা শিলা। এখন দ্রুত যেই জমাট বাঁধছে, লাভা শিলার প্রধান বৈশিষ্ট্য কি, যে এই শিলার মধ্যে কোনো ক্যালাস থাকে না, তাই তো, ক্যালাস থাকে না। 2 নাম্বার হচ্ছে গিয়ে এই শিলার দানাগুলি কি হবে, দানাগুলি সূক্ষ্ম হবে, যেহেতু ক্যালাস থাকছে না, দানাগুলি সূক্ষ্ম হবে, সূক্ষ্ম হবে, ঠিক আছে। এটা গেল লাভা শিলা। এরপর আছে পাইরোক্লাস্টিক। পাইরোক্লাস্টিক আমরা জানি যে হচ্ছে কি ছাইগুলো জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে, সেগুলোকে বলা হয় পাইরোক্লাস্টিক শিলা। মানে ধরো যে লাভাটা বেরিয়ে আসলো, এখানে ভলকানিক জোন আছে, ঠিক আছে, এখানে ভলকানিক জোন আছে, এখান থেকে লাভা বেরিয়ে আসলো, এখানে আগের কিছু পাইরোক্লাস্টিক বা ছাই কিছু পদার্থ পড়েছিল, এই লাভা বাইরে বেরিয়ে আসলো, এই লাভা এই পাইরোক্লাস্টিকের সাথে জমা হয়ে, ঠিক আছে, বা জমে যে শিলা সৃষ্টি করলো, সেটাকে আমরা পাইরোক্লাস্টিক শিলা বলি। ঠিক আছে, তাহলে পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ কি হবে, যেমন টাফ হবে, বা টুফ বলা হয়, টাফ। তাহলে পাইরোক্লাস্টিক একটি শিলার উদাহরণ হচ্ছে কি টাফ, মনে রাখবে। কিভাবে হচ্ছে না, ধরো
এখানে কোনো ভলকানিক জোন আছে বা ভলকেনো আছে, এখানে ছাই পড়ে আছে চারিদিকে, ভলকানিক ইরাপশন হলো, রিয়াপশনের ফলে যে লাভাটা, সেই লাভাটা এই পাইরোক্লাস্টিকের সাথে কি জমাট বেঁধে যে শিলাটা সৃষ্টি করলো, বা ছাইগুলোর সাথে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি করলো, তাকে বলা হচ্ছে কি তোমার পাইরোক্লাস্টিক শিলা। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে গিয়ে টাফ। টাফ শিলা হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ পাইরোক্লাস্টিক শিলা। ঠিক আছে, এটা গেল টোটাল যে নিঃসারী শিলার। তাহলে নিঃসারীতে আমরা কি কি পেলাম মনে রাখবে বৈশিষ্ট্যগুলো। নিঃসারী শিলার আমরা কিছু বৈশিষ্ট্য পেলাম, নিঃসারী শিলার যে দুটো ভাগ আছে সেই দুটো ভাগ আমরা পেলাম। ঠিক আছে, নিঃসারী শিলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি এর ক্যালাস সৃষ্টি হয় না। ঠিক আছে, 2 নম্বরে যে দানাগুলি সূক্ষ্ম হয়। এর যে দুটি ভাগ লাভা এবং ভলকানিক, এর উদাহরণ পড়বে। ঠিক আছে, এদের বৈশিষ্ট্য, এরও যা বৈশিষ্ট্য থাকবে এদেরও তাই বৈশিষ্ট্য থাকবে। পাইরোক্লাস্টিকের উদাহরণ পড়বে, তাহলে কিন্তু নিঃসারী শিলাটা কমপ্লিট হবে। ঠিক আছে, এরপরে আমরা আসবো উদ্বেদী শিলা। উদ্বেদী হচ্ছে গিয়ে যখন ভূগর্ভের মধ্যে, ঠিক আছে, মাটির নিচে আগ্নেয় পদার্থ জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে আমরা বলছি উদ্বেদী শিলা। উদ্বেদী শিলার আবার দুটি ভাগ, একটি পাতালিক, একটি হচ্ছে উপপাতালিক। পাতালিক কি? পাতালিক হচ্ছে কি অনেক গভীর, এবং সেটা কতটা গভীরে হতে হবে মনে রাখবে। পাতালিক শিলার ক্ষেত্রে পাতালিক হচ্ছে অনেক গভীরে হয়, ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে হয়। পাতালিক যে শিলাটা থাকবে সেই শিলাটা কত গভীর হয়? মিনিমাম একে 10 কিলোমিটার হতেই হবে, সারফেস থেকে 10 কিলোমিটারের পর হবে, 10 থেকে 40। ঠিক আছে, তো এটা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 40 বা এর বেশিও হতে পারে। এর বেশি হলে কি হয়, শিলাটা গলে যেতে পারে। শিলাটা ফর্মড হয় কখন? না 10 থেকে, মানে কত গভীরে? 10 থেকে 40, মানে 10-এর পর। ভূপৃষ্ঠ থেকে তুমি নিচের দিকে যাবে 10 কিলোমিটার, 10 কিলোমিটারের পর, তাহলে 10 থেকে 40 পাতালিক অনেকটা গভীরে যখন সৃষ্টি হয়, তখন সেটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে সেটাকে পাতালিক শিলা। এবার পাতালিক শিলার বৈশিষ্ট্য থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, কি কি? দেখো, এই যে ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠ থেকে অনেকটা গভীরে, মানে ভূগর্ভের দিকে অনেকটা গভীরে যেহেতু এই শিলাটা হয়, এবং ভূগর্ভ কেমন আছে আমার? উত্তপ্ত, একটু গরম অবস্থায় আছে, একটু না গরম অবস্থায় আছে। এর ফলে কি হয়, এখানের যে শিলাটা গঠন হয়, শিলা গঠন হওয়ার সময় কি হয়, অত্যন্ত ধীর গতিতে ঠান্ডা হয়, আশেপাশে গরম থাকে। ঠিক আছে, ধরো কোনো কারণে ম্যাগমা ট্র্যাপড হয়ে গেল, ম্যাগমা ট্র্যাপড হয়ে যাওয়ার পরে কি হয়, সেখানের সে আস্তে 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 তাপ বিকিরণ করবে, ঠান্ডা হবে। এই যে কুলিং প্রসেসটা কেমন? না, কুলিং প্রসেসটা অত্যন্ত ধীর, অত্যন্ত যেহেতু ধীর, সেই জন্য কি হচ্ছে, অত্যন্ত ধীর বলে এখানে যে ক্রিস্টাল ফরমেশন মানে ক্যালাস হওয়ার বা ক্যালাসিত হওয়ার সময় পাচ্ছে। যেহেতু ক্যালাসিত হওয়ার সময় পাচ্ছে, সেই জন্য কি হচ্ছে, সেই জন্য এখানকার যে শিলাগুলো আছে সেই শিলাগুলোতে ক্যালাস সৃষ্টি হচ্ছে, ক্রিস্টাল সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে কি অত্যন্ত ধীর গতিতে ঠান্ডা হচ্ছে। 2 নম্বরে ধীর গতিতে যেই ঠান্ডা হচ্ছে, ওই জন্য কি ক্রিস্টাল বা ক্যালাসের সৃষ্টি হচ্ছে। যেই ক্যালাসের সৃষ্টি হচ্ছে, সেই দানাগুলো কেমন হবে? সেই দানাগুলো হবে বড় দানা হবে, বড় দানা হবে। শিলার মধ্যে যে দানাগুলো থাকবে, সে গ্রেনগুলো থাকবে, সেগুলো কি? সেগুলো বড় দানা থাকবে। তাহলে আমরা দুটো মেন বৈশিষ্ট্য পেলাম, একটা ক্রিস্টাল ফর্ম হচ্ছে, ঠিক আছে, আরেকটি হচ্ছে কি দানাগুলি হচ্ছে কি বড় হচ্ছে। এবারে যদি বলি উদাহরণ কি, আরেকটি, হ্যাঁ মনে রাখবে 10 থেকে 40, সেটা মনে রাখবে যে পাতালিক শিলার ডেপথ 10 থেকে 40 কিলোমিটার। এখন উদাহরণ কি কি? উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, মনে রাখবে গ্রানাইট, গ্যাব্রো, ডায়োরাইট, এগুলো সবই হচ্ছে গিয়ে তোমার পাতালিক শিলার উদাহরণ। মনে রাখবে যে গ্রানাইট, গ্যাব্রো এবং ডায়োরাইট হচ্ছে গিয়ে তোমার পাতালিক শিলার উদাহরণ। হয়েছে, এটা গেল পাতালিক। এবার আসবো আমরা উপপাতালিক। উপপাতালিকের ক্ষেত্রে কি হয় না, পাতালিকে আমরা দেখলাম যেমন 10 থেকে 40 কিলোমিটার গভীরে আমরা দেখলাম, সেরকম এখানে কি দেখবো, এখানে আমরা দেখবো যে উপপাতালিকের ক্ষেত্রে আমাদের এই ডেপথটা কমে কত হবে না 10 কিলোমিটারের মধ্যে, 10 কিমির মধ্যে, 10 কিমির মধ্যে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভের দিকে 10 কিলোমিটারের মধ্যে যে শিলাটা গঠন হবে আর কি, ম্যাগমার দ্বারা বা ম্যাগমা জমাট বেঁধে যেটা সৃষ্টি হবে, সেটা হচ্ছে উপপাতালিক শিলা। হয়েছে, তাহলে এটা কোথায় সৃষ্টি হবে না, এটা ফাটলে জমাট বেঁধে সৃষ্টি হবে। যেহেতু যেহেতু সারফেস থেকে কিছুটা নিচে হচ্ছে, এই জন্য এর মধ্যে কি, এর মধ্যে পাতালিকের থেকে মানে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি জমাট বাঁধবে। যেহেতু পাতালিকের থেকে তাড়াতাড়ি জমাট বাঁধছে, সেই জন্য এই শিলাটার মধ্যে কিছু বড় দানা এবং কিছু ছোট দানা থাকবে। এখানে ক্যালাসও থাকবে, সব শিলাতে কিন্তু দেখা যাবে না, কিন্তু ক্যালাস থাকবে। যেহেতু প্রসেসটা কখনো হচ্ছে গিয়ে তোমার
তুলনামূলকভাবে পাতালিকের থেকে তুলনামূলকভাবে তাড়াতাড়ি ঠান্ডা হয়, সেই জন্য হচ্ছে কি কিছু কিছু সময় ক্যালাস থাকবে, আবার কিন্তু ক্যালাস নাও থাকতে পারে, তার মানে মিশ্রিত মিলেমিশে থাকবে আর কি। 3 নম্বর আমরা বলবো যে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফাটলের সৃষ্টি হয়। কোথায় সৃষ্টি হয় মনে রাখবে, এটা ফাটলে সৃষ্টি হয়, ম্যাগমা যদি ফাটলের মধ্যে ট্র্যাপড হয়ে যায়। উদাহরণ হিসাবে আমরা উপপাতলিক শিলার বলতে পারি যে ধরো পরফাইরি, পরফাইরি, ডোলোরাইট, গ্রানোপার, গ্রানাইটের একটা শ্রেণী গ্রানোপার, ঠিক আছে। এই 3টে মেন হচ্ছে গিয়ে উপপাতালিক যে শিলা, সেই উপপাতালিক শিলার কিন্তু শ্রেণীবিভাগ, ঠিক আছে। তাহলে এইগুলো গেল হচ্ছে কি তোমার উৎপত্তি অনুযায়ী, ঠিক আছে, উৎপত্তি অনুযায়ী। এবার আমরা আসবো রাসায়নিক গঠন অনুযায়ী, যেমন আমরা যেগুলো পড়েছো, যেমন হচ্ছে গিয়ে তোমার যেমন আম্লিক শিলা, মধ্যবর্তী শিলা, সেগুলো দেখো। তাহলে রাসায়নিক গঠন অনুযায়ী এবারে যদি আমরা চলে আসি রাসায়নিক গঠন অনুযায়ী আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ। রাসায়নিক গঠন অনুযায়ী, তাই তো। দেখো মেনলি 4টা ভাগে ভাগ করা যায়। রাসায়নিক গঠন মানে হচ্ছে কি মনে রাখবে, এখানে সিলিকাটাকে মেনলি জোর দেওয়া হয়। সিলিকার পরিমাণটা কিরকম আছে, সিলিকা মানে যেটা হচ্ছে বালি, ঠিক আছে, সিলিকা। এবার সিলিকার পরিমাণ যদি বেশি থাকে তখন এক ধরনের বলা হয়, সিলিকার পরিমাণ যদি কম থাকে তখন তোমার হচ্ছে গিয়ে এক ধরনের শিলা বলা হয় আর কি, ঠিক আছে। তার মানে আমরা রাসায়নিক গঠন অনুযায়ী কার বেসিসে ভাগটা করছি, সিলিকা, মনে রাখবে। দেখবে আমরা ডেফিনেশনে পড়ি যে সিলিকার কখনো ভাগ বেশি থাকছে, সিলিকার ভাগ কম থাকছে। সিলিকা মানে কি, সিলিকা মানে বালির, যে আমরা দেখেছি সাধারণত বালি, সেই বালিরই হচ্ছে কি একটা খনিজ, সেটাকে বলা হয় সিলিকা। তাহলে সিলিকার গঠন বা সিলিকার উপর বেশ করে আমরা কটা ভাব পাবো, একটা হচ্ছে গিয়ে আম্লিক শিলা, ঠিক আছে, মধ্যবর্তী শিলা, ক্ষারীয় শিলা আর অতি ক্ষারীয় শিলা, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা আসবো আম্লিক শিলা বা অম্লধর্মী শিলা, অম্লধর্মী বা আম্লিক। এখানে মনে রাখবে, কি মনে রাখবে, এখান থেকে মনে রাখবে যে এদের পার্সেন্টেজ গুলো পরীক্ষাতে কিন্তু ডেফিনেশনটা আসে, যে মনে রাখবে অম্লধর্মী মানে আম্লিক শিলাতে সব সময় সিলিকার পরিমাণ বেশি থাকবে, ঠিক আছে। ক্ষারকীয় তাহলে সিলিকার পরিমাণ যদি বেশি থাকে, নরমালি ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ কম থাকবে। তাহলে সিলিকার পরিমাণ যখন বেশি থাকবে প্রায় 65%, মনে রাখবে কত, 65%, তখন হচ্ছে গিয়ে এটা মনে রাখবে 65%, হচ্ছে গিয়ে থ্রেশহোল্ড লিমিট বলা যেতে পারে 65%। তাহলে যে সমস্ত আগ্নেয় শিলায় সিলিকার পরিমাণ 65% থাকে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো আম্লিক শিলা, ঠিক আছে। এবং ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ নরমালি এর থেকে কমই থাকবে। যেমন উদাহরণ হিসাবে এখানে দেয় পরীক্ষাতে যে গ্রানাইট, মনে রাখবে 3-4টা মনে রাখতে হবে, একটা মনে রাখলে হবে না। গ্রানাইট, রায়োলাইট, আর হচ্ছে গ্রানোপার, এটা গ্রানাইটের একটা শ্রেণী, ঠিক আছে, গ্রানোপার। এই 3টে হচ্ছে গিয়ে তোমার যে আম্লিক আছে বা অম্লধর্মী, এই তোমার হচ্ছে গিয়ে আগ্নেয় শিলা আছে, সেই অম্লধর্মী আগ্নেয় শিলার ভাগ। 2 নম্বর আছে কি মধ্যবর্তী, মধ্যবর্তী মানে হচ্ছে মাঝামাঝি। এখানে সবসময় মনে রাখবে কি বলেছি, যে সিলিকার পরিমাণটা মাথায় রাখবে। সিলিকা কত থাকছে না, সিলিকা এখানে থাকবে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 55 থেকে 65, কত থাকবে, 55 থেকে 65 থাকবে। এবং এর সাথে লিখে রাখবে যে ক্ষারকীয় অক্সাইড কত থাকবে না, ক্ষারকীয় অক্সাইড 45 থেকে 35% থাকবে। এটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, ঠিক আছে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো মনে রাখলেই হবে। এন্ডিসাইট, আর একটা আছে ডায়োরাইট, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মধ্যবর্তী গেল। মধ্যবর্তী গতবারে এসেছিল একটি অতি ক্ষারকীয় শিলার উদাহরণ এসেছিল, ঠিক আছে, যে একটি অতি ক্ষারকীয় শিলার উদাহরণ এই দিতেই পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো তোমাদেরকে জানতেই হবে। এবার আসছে কি ক্ষারকীয় শিলা। ক্ষারকীয় শিলা কি, মনে রাখবে এখানে সিলিকার পরিমাণ কিন্তু কম থাকবে, তাহলে সিলিকার যে অ্যামাউন্ট আছে সেই সিলিকার অ্যামাউন্ট কি হবে, কম থাকবে, পরিমাণ কম। এবং ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকবে। তখন হচ্ছে গিয়ে তখন সেটাকে বলছে তোমার হচ্ছে গিয়ে ক্ষারীয় শিলা। ক্ষারীয় শিলার উদাহরণ কি, যেমন ক্ষারীয় শিলার উদাহরণ হচ্ছে কি ব্যাসাল্ট, গাব্রো। এবার ব্যাসাল্ট অনেক সময় দেয় না, অনেক সময় দিয়ে দেয়
ডোলেরাইট, গ্যাব্রো, এগুলো হচ্ছে কোন ধরনের শিলা? ঠিক আছে, তাহলে সিলিকার পরিমাণ কিন্তু কম থাকবে, মানে হচ্ছে গিয়ে কত কম থাকবে এবারে যদি বলে, তাহলে যদি বলে কত কম থাকবে মানে বলবে যে 55-এর কম থাকতে হবে, তখন হচ্ছে কি সেটা ক্ষারকীয় শিলা হচ্ছে। এখন এখানে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ, যেমন আমরা ক্ষারকীয় অক্সাইড বারবার বলছি, ক্ষারকীয় অক্সাইড কোনগুলো, যেমন ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ক্ষারকীয় অক্সাইডের মধ্যে পড়ে। যেমন ব্যাসাল্ট শিলায় কি, ব্যাসাল্ট শিলায় দেবে ম্যাগনেসিয়ামের পরিমাণ, পটাশিয়ামের পরিমাণ, ঠিক আছে, সোডিয়ামের পরিমাণ এগুলো বেশি, ঠিক আছে, এগুলো বেশি থাকার জন্য ব্যাসল্ট শিলায় দেখবে কৃষ্ণ মৃত্তিকা ফর্মেশন হয়। তার জন্য তোমার হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অনেক উর্বর দেখবে, কালো কালো টাইপের হয়। কেন কালো হয়? বিভিন্ন ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ বেশি থাকার জন্য, ঠিক আছে। এবার সিলিকার পরিমাণ কম, ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ বেশি, তার মানে হচ্ছে কি এখানে একটা অ্যাডজাস্ট থাকবে, যদি সিলিকার পরিমাণ কম থাকে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ বেশি থাকবে, ঠিক আছে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ব্যাসল্ট। তারপরে আমরা কি বলতে পারি? গ্যাব্রো বলতে পারি, ঠিক আছে, গ্যাব্রো বলতে পারি। তারপরে কি? ডোলোরাইট বলতে পারি, এগুলো হচ্ছে ক্ষারকীয়, ঠিক আছে। এবার আছে অতি ক্ষারকীয়। অতি ক্ষারকীয়তে মনে রাখবে যেখানে একবারে সিলিকার কন্টেন্ট খুবই কম থাকবে, একবারে কম। যদি বলে সিলিকার পরিমাণ প্রচুর পরিমাণে কম থাকে, ঠিক আছে, তখন সেটা হবে অতি ক্ষারকীয়। এখানে মনে করা হয় যে 45-এর কম থাকে, ঠিক আছে। অতি ক্ষারকীয় শিলায় মনে রাখবে সিলিকার যে পরিমাণটা থাকবে, সিলিকার পরিমাণ কি হবে? সিলিকার পরিমাণ 45%-এরও কম থাকবে। সিলিকার পরিমাণটা তাহলে কি? সিলিকার পরিমাণ হচ্ছে গিয়ে 45%-এরও কম থাকবে, এবং ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ প্রায় 55-এর বেশি হবে, 55-এর বেশি হবে। তখন তখন আমরা বলবো কি? অতি ক্ষারীয় শিলা। উদাহরণ হিসাবে কি বলতে পারি? পেরিডোটাইট, অবসিডিয়ান বলতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে কি তোমার অতি ক্ষারীয় শিলার উদাহরণ। তাহলে এখানে আমি কি বললাম, কি কি পড়বে? এখানে পড়বে যে কন্টেন্ট গুলো আছে, কত পরিমাণ সিলিকা থাকছে, কত পরিমাণ ক্ষারকীয় অক্সাইড থাকছে, এবং এদের প্রত্যেকটির উদাহরণ। একটি উদাহরণ পড়লে হবে না, যে তিনটি আছে, গ্রানাইট, রায়োলাইট, গ্রানোপার, যেমন অম্লধর্মী বা আম্লিক। মধ্যবর্তী হচ্ছে অ্যান্ডিসাইট, ডায়োরাইট, ঠিক আছে। ক্ষারকীয়ের মধ্যে পড়ছে ব্যাসাল্ট, গ্যাব্রো, এগুলো পড়বে। তিনটে চারটে করে যে তোমার এক্সাম্পল গুলো আছে, সেই এক্সাম্পল গুলো পড়বে। এখান থেকেই কোশ্চেন আসবে তোমাদের 9-10, আমি বলছি 9-10-এর যারা অ্যাপ্লাই করেছো, 9-10-এ অ্যাপ্লাই করেছো, তাদের আমি বলছি এই বেসিক জিনিসগুলোর থেকেই কোশ্চেন আসবে। কিন্তু বেসিক জিনিসগুলো বারবার রিভিশন করো। আজকে তো সবে 4 তারিখ হয়েছে, এখনো এদিকে 25 দিন, আমি এদিকে 2 দিন, এখন 27-28 দিন আছে। 27 দিন যদি ধরি, 27 দিনে রিভিশন করো। যত রিভিশন করবে তত কিন্তু ভালো হবে পরীক্ষা। আর আমি তো বলছি বেসিক জিনিসগুলোর থেকেই কোশ্চেন আসবে। আর আমরা বেশিরভাগ ভুল করি কোথায়? বেসিক জিনিসগুলো বলি না, জানা জিনিস ভুল হয়ে গেছে, জানা জিনিস ভুল হয়ে গেছে। সুতরাং জানা জিনিসটা কিন্তু ভুল করা যাবে না, তার জন্য এই জিনিসগুলোকেই বারবার পড়ো। আমি তো বলছি এই যে আজকের যে চ্যাপ্টারটা পড়াচ্ছে, এখান থেকেই তোমাদের একটা কোশ্চেন মিনিমাম থাকবেই, থাকবে, বাদ যাবে না, ঠিক আছে। এবারে কোনটা কোশ্চেন থাকবে সেটা তো এক্সামিনের ব্যাপার, কিন্তু এই যে বেসিক জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো অ্যাটেন্ড করবেই। তুমি রাসায়নিক গঠন ওইগুলো হয়তো ছেড়ে দিতে পারো, কিন্তু আমি কখনোই বলবো না যেগুলো ছেড়ে দাও, ঠিক আছে। তো যাই হোক, এগুলো গেল হচ্ছে কি তোমার আহ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অবসিডিয়ানটা দ্বিমত আছে, সুখদেব বলছে অবসিডিয়ান নাম লিখছিল, অবসিডিয়ানটা দেখতে হবে বিভিন্ন বই, ওটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আনসার আছে, ঠিক আছে। অবসিডিয়ান অনেক জায়গায় অতি, আমি ওটা দেখেছি, ঠিক আছে। হুম, 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 ঠিক আছে। এগুলোর ডেফিনেশন কি বললাম? এগুলোর ডেফিনেশন, তাদের সিলিকা কন্টেন্ট এবং এদের উদাহরণ, এর বেশি কিন্তু আসবে না, বুঝেছি। তাহলে এইগুলো জাস্টিফাই করে আমরা যদি আমরা আগ্নেয় শিলার কিছু মেন মেন বৈশিষ্ট্য বের করানোর চেষ্টা করি, ঠিক আছে। হ্যাঁ, কিম্বরলাইট হবে, ঠিক আছে, অতি ক্ষারকীয় কিম্বরলাইট হবে, ঠিক আছে। তাহলে আগ্নেয় শিলার যদি বৈশিষ্ট্য, অনেক সময় আগ্নেয় শিলার বৈশিষ্ট্য থেকে কোশ্চেন তুলে দেয় যে কোনটা বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। আমরা সবাই জানি যে আগ্নেয় শিলা প্রাইমারি শিলা, স্ফটিক দেখা যায়, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখবে যে এগুলো নানা আকৃতির ক্যালাস থাকে, ক্রিস্টাল দেখা যায়, বা স্ফটিক যেটা দেখা যায়, ঠিক আছে। বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, ব্যাসাল্ট শিলায় কলামনার জয়েন্ট দেখা যায়, ঠিক আছে। এইগুলো তার সাথে কি কি পড়বে এখানে?
মূল যে দুটো শিলা আছে যেমন গ্রানাইট এবং ব্যাসাল্ট, এগুলোর যে খনিজগুলো আছে, ঠিক আছে, সেই খনিজগুলো কিন্তু পড়বে। যেমন আমি যদি বলি গ্রানাইটের কোয়াজ, ফেলসফার, অভ্র, এই সমস্ত নিয়ে কিন্তু গ্রানাইট গঠিত হয়েছে। ঠিক আছে, এই খনিজগুলো কিন্তু পড়তে হবে, গ্রানাইট এবং ব্যাসাল্ট। ঠিক আছে, আর ব্যাসল্টে এদের ব্যবহার মনে রাখবে। গ্রানাইট আমরা দেওয়ালে অনেক সময় গ্রানাইট দিই, দেখবে গ্রানাইট লাগাই। ঠিক আছে, এটা যেহেতু হালকা তুলনামূলক। ব্যাসল্টের ব্যবহার আমরা কি করি? ব্যাসল্টের ব্যবহার আমরা যে স্টোন চিপস, যে ঘর ঢালাই, ছাদের যে ঢালাই হয়, সেই ঢালাই কিন্তু ব্যাসল্ট শিলা কাজে লাগে। আবার কলকাতার দেখবে যে ট্রাম লাইনে যে কালো কালো ধরনের যে অনেক সময় দেওয়া থাকে, ইটের মতো দেওয়া থাকে, সেগুলো হচ্ছে কিন্তু সব ব্যাসাল্ট শিলা। ঠিক আছে, বা অনেক সময় রাস্তার উপর দেখবে এই সমস্ত কালো কালো যে দিয়ে ঢালাই করা হয় শিলাটা, সেটা হচ্ছে কি তোমার ব্যাসাল্ট শিলা। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক জিনিস, মানে হচ্ছে কি শিলার, আগ্নেয় শিলার বেসিক গুলো। ঠিক আছে, এইবার আমরা চলে আসবো পাললিক শিলা। দেখো, পাললিক শিলাটা একটু বড়, কারণ এর শ্রেণীবিভাগটা অনেকটা বড় আছে। ঠিক আছে, তো পাললিক শিলার থেকে কোশ্চেন কিন্তু ডেফিনেশন গুলো যেগুলো আছে, যেমন কংগ্লোমারেট, গ্রিট, ঠিক আছে, অনেক সময় এগুলোর চালাকি করে ডেফিনেশন গুলো দিয়ে দেয়। দেখো, সেগুলো বলে দিচ্ছি, আশা করি অসুবিধা হবে না পরীক্ষাতে। তোমাদের আগের দিনে একটা কোশ্চেন দিয়েছিলাম যে পাললিক শিলা একটি ল্যাটিন শব্দ, সেডিমেন্টাম, এর অর্থ কি দিয়েছিলাম না? পরীক্ষাতে ছিল না? তোমরা কেউই করনি, করলেও অনেকে ভুল করেছিলে। ঠিক আছে, সেডিমেন্টাম একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে কি তোমার অধঃপতিত হওয়া, মানে জলে কোথাও পড়ে যাওয়া, মানে কোথাও পড়া, অধঃপতন। ঠিক আছে, অধঃপতিত হওয়া। তাহলে সেডিমেন্টাম একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে অধঃপতন। তাহলে ওখান থেকে কোশ্চেন হতে পারে কিন্তু। এবারে পাললিক শিলার ডেফিনেশন সবাই জন্য। এবারে দেখো আমরা শ্রেণী বিভাগটা যাবো। পাললিক শিলার যে শ্রেণী বিভাগ, মূলত প্রধান আমরা বলতে পারি একটা গঠন অনুযায়ী। ঠিক আছে, তাহলে মনে রাখবে একটা গঠন অনুযায়ী, আর একটা হচ্ছে পললের উৎপত্তি অনুসারে। কি বলছি? মেন যদি আমি এখানে এইভাবে দেখাই, এই ছকটা করে নেবে সবাই, তাহলে আশা করি অসুবিধা হবে না। একটা গঠন অনুসারে, আর একটি হচ্ছে পললের উৎপত্তি অনুসারে। পললটা উৎপত্তি কিভাবে হয়েছে, উৎপত্তি অনুসারে, এই ছকটা করে রাখবে। হয়েছে? পললের উৎপত্তি অনুসারে। এখন গঠন অনুসারে আমরা শিলাকে আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? তিনটে। একটা যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা, একটি রাসায়নিক, একটা হচ্ছে কি জৈব উপায়ে। এখানে কোথার থেকে কোশ্চেন আসে আমি কিন্তু বলে দিচ্ছি, দেখো। এইবার পললের উৎপত্তি অনুসারে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। একটা সংঘাত, ক্লাস্টিক আর নন ক্লাস্টিক, তোমরা এটা জানো ইংরেজিতে। সংঘাত, আর একটা হচ্ছে অসংঘাত। অসংঘাত। এখন এই যান্ত্রিক উপায়ে সংঘাতকে, আচ্ছা এই দিক থেকে করি। তাহলে যান্ত্রিক উপায়ে যে গঠিত আছে, এটাকে আবার আমরা কটা ভাগে ভাগ করি? আমি নিচে নিচে লিখে দিচ্ছি। তিনটে ভাগে ভাগ করছি। কি আছে? এখানে আমরা লিখছি প্রস্তরময় বা প্রস্তরময়, বা শিলাখণ্ডময়, এটাকে অনেক সময় বলা হয়। কি বলা হয়? শিলাখণ্ডময়। ২ নম্বরে কি? ২ নম্বরে করা হচ্ছে, এটাকে বলছে বালুকাময়, বালি থাকবে, এগুলো সব আমি আলোচনা করে দিচ্ছি, দেখো। ৩ নাম্বার রেখেছে মৃন্ময়। মৃন্ময় হচ্ছে কি খুব সূক্ষ্ম যে দানা, সেই দানা দিয়ে গঠিত হয়, তাকে মৃন্ময় বলা হয়। এখন রাসায়নিক এবং জৈবিক। রাসায়নিক উপায়ে এর ভাগ আছে ৪টে, যেমন চুনময়, মানে চুন থাকবে যাতে। ২ নাম্বার আছে কি লৌহময়, মানে লৌহের যে কণা, সেই কণা থাকবে। এবং ৩ হচ্ছে বালিময়, যার মধ্যে সিলিকা থাকবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ হচ্ছে অঙ্গারময়। অঙ্গার মানে হচ্ছে কি কার্বন থাকবে যাতে, অঙ্গারময়। এগুলোর এইভাবে হবে। এবার জৈব উপায়ে সৃষ্টকে আবার ৫টা ভাগে ভাগ করছে। কি? কার্বনেট। ২ নম্বরে কি সালফেট, মানে সালফার থাকবে। কার্বনেট মানে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট থাকবে পারলিক শিলার মধ্যে। ৩ নম্বর কি ক্লোরাইড, মানে ওই যে খাদ্য লবণ যেটা, ক্লোরাইড। তারপরে হচ্ছে কি আবার সিলিকেট,
মানে জৈব উপায়ে সিলিকেট, যেমন ডায়াটম তোমরা সবাই জানো সিলিকেট। 5 নাম্বার হচ্ছে লৌহ প্রস্তর, তার মধ্যে লৌহ থাকবে আর কি, লৌহ প্রস্তর তার মানে তো নয় যে প্রস্তর থাকবে, লোহের কণা থাকবে। হয়েছে, এগুলো গেল গঠন অনুযায়ী যে যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবের যে শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো হয়েছে। এইবারে দেখো পললের উৎপত্তি অনুসারে যে ভাগটা করেছে, একটা সংঘাত আর একটা হচ্ছে অসংঘাত। সংঘাতের কি আছে? সংঘাত হচ্ছে গিয়ে সংঘাতকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি? একটা হচ্ছে এখানে আমরা বলতে পারি পাইরোক্লাস্টিক পারলিক, পাইরোক্লাস্টিক, আর হচ্ছে গিয়ে তোমার কর্করীয় পলল। আর অসংঘাত গুলো কি? অসংঘাত গুলো হচ্ছে গিয়ে মেইনলি ভাগে ভাগ হচ্ছে কি, একটা রাসায়নিক এবং হচ্ছে গিয়ে জৈবিক বা জৈব উপায়। এখন এই যে রাসায়নিক এবং জৈব আমরা যেটা দেখছি, এই দুটো হচ্ছে কি এখানের, এই দুটোকে আমরা এখানে নিয়ে এসেও পড়তে পারি, ঠিক আছে? সুতরাং এগুলোর আর যদি আমরা ভাগ করি, তাহলে রাসায়নিককে আবার 4টে ভাগে ভাগ করব, জৈবকে এখানে কটা আছে, এখানে 5টা ভাগে ভাগ করব, এই ক্লাসিফিকেশনটা কিন্তু সেম হবে। তাহলে অসংঘাতের ক্ষেত্রে যখন আমরা রাসায়নিক পড়বো এটা পড়লেই হবে, এবং জৈব পড়বো তখন এটা কিন্তু এটা পড়লেই হবে। হয়েছে? তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে পুরো যে পাললিক শিলার পুরোটা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশনটা। এখন তোমাদের কোশ্চেন আসে এই যে ব্যাপারগুলো, এই যে প্রস্তরময়, বালুকাময়, মৃন্ময়, এগুলোর ডেফিনেশন থেকে আসে। আর মাঝে সাঝে হয়তো এগুলোর থেকে খুবই কম, এগুলোর থেকে উদাহরণ দিয়ে দিতে পারে, এবং উদাহরণগুলোর থেকে কোশ্চেন আসতে পারে, যে একটা চুন জাতীয় পাললিক শিলা হলো, বা একটি ক্লোরাইড জাতীয় জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলা হলো, এই ধরনের বিষয়গুলোর থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। সুতরাং এখানে কি জানবে? এখানে হচ্ছে গিয়ে এই যে রাসায়নিক এবং জৈব উপায়, এদের শুধুমাত্র উদাহরণগুলো জানলেই হবে, চুনময়, লোহময়, বালিময়, অঙ্গারময়, ঠিক আছে? আর এখানে আমি বলে দেবো কি, আগে আমি যান্ত্রিক উপায়ে গঠিত যে পাললিক শিলা, সেই পাললিক শিলাতে আসে। এখন যান্ত্রিক উপায়ে যে পাললিক শিলা সেটা কি? মনে রাখবে, যান্ত্রিক উপায়ে আমরা হচ্ছে কি বিভিন্ন যান্ত্রিক প্রসেসের মাধ্যমে, যান্ত্রিক প্রসেস এখানে কি কি বলা হয়, যেমন হচ্ছে কি আমাদের বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, ঠিক আছে, বিভিন্ন প্রাকৃতিক যে বহির্জাত যে প্রসেস গুলো আছে, সেই প্রসেস গুলোর দ্বারা কি হয়, আগ্নেয় শিলা যখন ক্ষয়ীভূত হয়ে সেটা কোথাও সঞ্চিত হয়, এবং চাপের ফলে যে শিলা গঠিত হয়, তাহলে সেই শিলাটাকে আমরা যান্ত্রিক বলি। তার মানে শিলার এখানে কোনো সেইভাবে রাসায়নিক পরিবর্তন হয় না, শুধুমাত্র যান্ত্রিক পরিবর্তন হয়, এবং পরিবর্তনটা কি মাধ্যমে হচ্ছে? মাধ্যমটা হচ্ছে প্রেসার, ডিউ টু প্রেসার। তাহলে আমরা এখানে বলতে পারি যে যান্ত্রিক উপায়ে যে গঠিত যে পাললিক শিলা, সেগুলো সম্পূর্ণরূপে কিসের দ্বারা হয়? চাপের দ্বারা হয়। কিছু কিছু বইয়ে তাপও মেনশন আছে, কিন্তু পড়বে চাপের দ্বারাই কিন্তু এই যে যান্ত্রিক উপায়ে যে পাললিক শিলাটা, সেই পাললিক শিলাটা কিন্তু হচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে এই পাললিক শিলা আবার কি? এই পাললিক শিলা, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, যান্ত্রিক উপায়ে গঠিত, মানে প্রাইমারি যে শিলাগুলো আছে, আগ্নেয় শিলাগুলো, এগুলো হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে হ্রদ বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে চাপের ফলে, তাহলে চাপের ফলে যে শিলার সৃষ্টি হয়, সেটা হচ্ছে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা। হয়েছে? এইবারে দেখো এই যে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলার যে কণাগুলো আছে, সেই কণাগুলোর উপর বেশ করে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। এই পার্টিকেলস গুলো যেগুলো জমাট বাঁধবে, যেমন ছোট জমাট বাঁধবে না মাঝারি না বড়, এর উপর ভিত্তি করে আমরা 3টে ভাগ কি করেছি? প্রস্তরময়। তাহলে প্রস্তরময়ের কি হচ্ছে? প্রস্তরময় যে পাললিক শিলাটা থাকবে, দেখো প্রস্তরময়, তার মানে আমরা বুঝতেই পারছি যে যেখানে পাথরের মতন হবে। মনে রাখবে, এই পাললিক শিলার 50% স্থানের বেশি, তার মানে যদি একটি শিলা থাকে, এই শিলাটি আছে, এই শিলাটার 50%-এর বেশি স্থান, 50%-এর বেশি স্থান কি 2 মিমির বা মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত শিলাখণ্ড, বেশি ব্যাসযুক্ত শিলাখণ্ড দ্বারা গঠিত হয়। এবারে পাললিক শিলা শুধুমাত্র তো একটি পদার্থ দিয়ে গঠিত নয়, বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে গঠিত হয়। তাহলে প্রস্তরময়ের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? কোনো একটি পাললিক শিলার 50% বা তার বেশি অংশ যখন 2 মিলিমিটারের ব্যাসযুক্ত কণা দ্বারা গঠিত হয়, তখন আমরা তাকে বলছি প্রস্তরময়। প্রস্তরময় বলছি। যেমন প্রস্তরময়ের উদাহরণ কি আছে? প্রস্তরময়ের উদাহরণ কংগ্লোমারেট। এবারে এগুলো নুড়ির আকৃতি বিভিন্ন হয়।
কংগ্লোমারেট আছে, তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ব্রেক্সিয়া আছে। কংগ্লোমারেট কখন হয়? যখন এই যে 2 মিলিমিটারের ব্যাসটা নুড়িগুলো যখন থাকে, নুড়িগুলো গোলাকার হয়। তাহলে তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে, কি কোশ্চেন আসতে পারে? আসতে পারে প্রস্তরময়ের ক্ষেত্রে বলবে যে 2 মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত কণা যুক্ত হয়ে যে পারলিক শিলার সৃষ্টি হয় তাকে বলে কি? তাকে বলে প্রস্তরময়। ঠিক আছে, তাহলে এখানে লিখবে যে 50% স্থান জুড়ে, মানে পুরো শিলাটার মধ্যে 50% বা তার বেশি বেশি স্থান জুড়ে 2 মিমির বেশি ব্যাসযুক্ত নুড়ি হয়েছে। তার জন্য এগুলোকে প্রস্তরময় বলা হয়। বড় বড় শিলাখণ্ড দিয়ে গঠিত হয়। যেমন উদাহরণ কি? যেমন উদাহরণ হচ্ছে কংগ্লোমারেট। কংগ্লোমারেট কি না, এগুলো হচ্ছে গোলাকার নুড়ি দ্বারা গঠিত। গোলাকার নুড়ি দ্বারা গঠিত হয়েছে। তাহলে পরীক্ষাতে এটাও দিতে পারে যে যে সমস্ত হচ্ছে কি পাললিক শিলা গোলাকার নুড়ি দ্বারা গঠিত হয় তাদের কোন পাললিক শিলা বলা হয়? কংগ্লোমারেট তাদের বলা হয়। হয়েছে। আরেকটি কি আরেকটি আছে ব্রেক্সিয়া। উদাহরণ ব্রেক্সিয়া হয়েছে। এই দুটো হচ্ছে কি প্রধান উদাহরণ। এবার আমরা আসবো প্রস্তরময়, আমরা পড়লাম শিলাখণ্ড। এবারে আমরা আসবো বালুকাময়। দেখো বালুকা মানে হচ্ছে কি সিলিকা যখন বলেছি, তাহলে যখন ওই যে তোমার পাললিক শিলার মধ্যে, তাহলে এটা 1 নম্বরে গেল। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে বালুকাময়। বালুকাময়ের ক্ষেত্রে কি হচ্ছে না, বালুকাময়ের ক্ষেত্রে যখন ব্যাসটা কণার ব্যাসটা কি হচ্ছে 0.06 থেকে 2.0 পর্যন্ত হচ্ছে বা মিমি পর্যন্ত হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি? তখন সেটাকে বলছি আমরা বালুকাময় পাললিক শিলা। এখন উদাহরণ কি? তাহলে এটা মনে রাখবে, এই ব্যাসটা পরীক্ষাতে কিন্তু এটাও দিতে পারে। যেমন আমরা বলি বেলে পাথর, তারপরে আমরা কি বলি গ্রিট। অনেক সময় এই গ্রিটটা ডেফিনেশনে দেয় যে সূক্ষ্ম সূক্ষ্ম যখন বালি, মনে থাকবে যে সূক্ষ্ম সূক্ষ্ম যখন বালি দিয়ে যে শিলা গঠিত হয় বা যে সূক্ষ্ম সূক্ষ্ম বালু চূর্ণ দিয়ে যে পাললিক শিলা গঠিত হয় তাকে বলা হয় কি? তাকে বলে দেবে এরকম ব্রেক্সিয়া, কংগ্লোমারেট, গ্রিট। তোমরা করবে কি? তোমরা করবে গ্রিট। না গ্রিটের ক্ষেত্রে আমরা দেখছি কি না, গ্রিটের ক্ষেত্রে আমরা দেখছি যে বালিটা যেটা থাকবে, এবারে এখানেও বালি, মোটা বালি আছে, বালি দিয়ে গঠিত, কিন্তু এখানে বালি দিয়ে গঠিত, এখানে ব্র্যাকেটে লিখে দেবে মোটা বালি। কারণ বালিটা যদি ছোট হয়ে যায় তখন সেটা কি বেলে পাথর হয়ে যাবে। ঠিক আছে, বালিটা যদি এখানে ছোট হয়ে যায় তখন কি এটাও বালি দিয়ে গঠিত, বেলে পাথর, বালি দিয়ে সূক্ষ্ম বালি, কিন্তু এখানে সূক্ষ্ম থাকবে, তার মানে বেলে পাথর। আর গ্রিটের মধ্যে আমরা কি পাচ্ছি যে গ্রিটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বালিটা মোটা বালি থাকবে এবং বেলে পাথরের ক্ষেত্রে হচ্ছে সূক্ষ্ম বালি থাকবে, এটা মনে রাখবে। তাহলে সূক্ষ্ম বালি দিয়ে যে পাললিক শিলা গঠিত হয় তাকে আমরা কি বলছি? বেলে পাথর। এবং মোটা বালি দিয়ে যে পাললিক শিলা গঠিত হয় তাকে আমরা কি বলছি? তাকে আমরা গ্রিট বলছি। তাহলে এখানে মনে রাখবে 3টে জিনিস, কংগ্লোমারেট, বেলে পাথর এবং গ্রিট। ঠিক আছে, বেলে পাথরটা তোমাদের আশা করি সমস্যা হবে না। গ্রিট বললেই মনে রাখবে এটা যে বালির সাথে যুক্ত, সুতরাং দানাটা কেমন থাকবে? বালির মোটা দানা। আর কংগ্লোমারেটটা তোমাদের তো বলতে হবে না, যে গোলাকার যদি নুড়ি থাকে তখন সেটা হচ্ছে গিয়ে কংগ্লোমারেট। ঠিক আছে, তো এটা গেল তোমার বালুকাময়। এবারে আমরা আসবো হচ্ছে গিয়ে তোমার যে মৃন্ময় আছে, মৃন্ময়। ঠিক আছে, মৃন্ময় মানে হচ্ছে কি আমরা বুঝতেই পারছি যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাদা কণা দিয়ে গঠিত হবে। তাহলে মৃন্ময়ের ক্ষেত্রে কি হবে? মৃন্ময়ের ক্ষেত্রে সূক্ষ্ম সূক্ষ্ম কাদাকণা। এখন এই কাদাকণার ব্যাসটা কত? কাদাকণার ব্যাসটা থাকবে হচ্ছে কি 0.06 মিমির কম ব্যাসযুক্ত। তাহলে আমরা একটা কি পেলাম? আমরা 3টে পেলাম। এখানে উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে মনে রাখবে কাদা পাথর এবং হচ্ছে শেল। তাই তো, কাদা পাথর এবং শেল, এইগুলো হচ্ছে কি মৃন্ময়ের উদাহরণ। তাহলে আমরা 3টে জিনিস পেলাম। কি কি পেলাম মনে আছে? একটা হচ্ছে কি 2 মিমির বেশি,
একটা পেলাম না, প্রথমে একটা 2 মিমির বেশি। তারপরটা কি পেলাম? তারপরেরটা পেলাম হচ্ছে গিয়ে 0.06 থেকে 2 মিমি। তাহলে আরেকটা পেলাম কি? আরেকটা হচ্ছে 0.06 যে মিলিমিটার আর কি, সেই মিমির কম। তাহলে এই 3টে জিনিস কিন্তু মাথায় রাখবে। এই 3টে জিনিস কিন্তু মাথায় রাখবে। এগুলো গেল হচ্ছে কি যান্ত্রিক উপায়ে সৃষ্ট পারলিক শিলা। এখন রাসায়নিক উপায়ে পারলিক শিলা কিভাবে সৃষ্টি হতে পারে? এখানে শুধুমাত্র কিগুলো মনে রাখবে, বারবার বলছি, রাসায়নিক উপায়ে যে শ্রেণীবিভাগটা আছে এখানে চুনময় আছে, চুনময় আছে, তোমার হচ্ছে লৌহময় আছে, বালিময় আছে। এগুলোর কি মনে রাখবে? রাসায়নিক উপায়ে যেগুলো আছে, রাসায়নিক উপায়ে যে সৃষ্ট পারলিক শিলাগুলো হচ্ছে সেগুলো কি? সেগুলোর ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এদের হচ্ছে গিয়ে এক্সাম্পল গুলো শুধু মনে রাখবে। এটা আমি আর আলোচনা করছি না, এগুলো দেখবে নোটসে আছে, লিখানো আছে। এখান থেকে কিন্তু সেইভাবে কিন্তু কোশ্চেন আসে না যে চুনময় কোনটা, লৌহময় কোনটা, মানে লৌহ প্রস্তর, লিমোনাইট, সিডেরাইট, এই সমস্ত বিষয়গুলো থাকবে আর কি। ঠিক আছে। বালিময় তোমার কি থাকবে? বালিময় হচ্ছে কি তোমার সিলিকা যদি থাকে তখন সেটা বালিকা হয়। আমি এগুলো আলাদা করে লিখে দিচ্ছি, এগুলো কার্বনেট, এগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, এগুলো শুধুমাত্র তোমরা এক্সাম্পল গুলো পড়বে। চুনময়ের ক্ষেত্রে কোনটা হচ্ছে, ঠিক আছে, এগুলো আর বোঝানোর কিছু নেই। দেখো এখানে যে কারো ইয়েটা আছে, জৈবিক উপায়ে যে ভাগগুলো আছে, দেখো এই যে তোমার জৈবিক উপায়ে যে ভাগগুলো আছে, তোমার কার্বনেট, সালফেট, ক্লোরাইড, সিলিকেট, লৌহ প্রস্তর, এই যে তোমার আছে না এগুলো, ঠিক আছে। এগুলো কার্বনেট মানে কি? কার্বনেট মানে হচ্ছে কি তোমার শিলার মধ্যে কার্বন আছে। আমি এখানে লিখে দিচ্ছি, শুধু ওইগুলো লিখে দিচ্ছি। কার্বনেট মানে, কার্বনেট মানে হচ্ছে শিলার মধ্যে কার্বন থাকবে। শিলার মধ্যে কি থাকবে? কার্বন, এটা কার্বনেট হয়েছে। সালফেট যদি থাকে তাহলে কি থাকবে? সালফেট, সালফেট থাকলে হচ্ছে সালফার বা গন্ধক থাকবে, সোজা জিনিস, সালফার বা গন্ধক থাকবে। 3 নম্বরে কি? ক্লোরাইড, ক্লোরাইডে কি থাকবে? ক্লোরিন থাকবে। তারপরে সিলিকেট, সিলিকেটে স্যার কি থাকবে? না সিলিকেটে সিলিকা থাকবে। সিলিকেট, সিলিকেটে কি থাকবে? সিলিকা থাকবে, বুঝেছে। তারপরে হচ্ছে কি তোমার লৌহ প্রস্তরে কি থাকবে? মানে লৌহ কণা থাকবে। পাললিক শিলার মধ্যে আর কি লৌহ কণা থাকবে, এইটা মনে রাখবে। ঠিক আছে, যে কার্বনেটের মধ্যে, শিলার মধ্যে কার্বন থাকবে, সালফার, ক্লোরিন, সিলিকা এবং লৌহ কণা থাকবে, বুঝেছে। এবার জৈব উপায় আমরা জানি, আমরা পড়েছি সেই চুন জাতীয়, যেমন চক, চুনাপাথর, বালুকাময় ডায়াটাম, ঠিক আছে, লৌহময় লৌহ প্রস্তর, অঙ্গারময় হচ্ছে গিয়ে যেমন কার্বন, অঙ্গারময় মানে হচ্ছে কি কয়লা, লিগনাইট, পিট, এগুলো আর কি। ঠিক আছে, এগুলো গেল হচ্ছে কি টোটাল যে আমার এই ভাগটা, সেই ভাগটার পুরোটাই হচ্ছে কি তোমার শ্রেণী বিভাগটা। এইবার আছে দেখো পললের যে উৎপত্তি অনুসারে যে ভাগটা, একটা হচ্ছে সংঘাত বলেছিলাম, আর একটা হচ্ছে অসংঘাত। তাহলে উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে যে ভাগটি ছিল সেটি হচ্ছে কি তোমার কি সংঘাত, আর একটি হচ্ছে অসংঘাত। সংঘাত কি বলেছিলাম? একটা হচ্ছে পাইরোক্লাস্টিক, আছে কর্করীয়। মানে পাইরোক্লাস্টিক শিলা যদি চূর্ণ বিচূর্ণ হয় এবং জলে সঞ্চিত হয় তখন সেখান থেকে কি হয়? তখন সেখানে হয় তোমার হচ্ছে গিয়ে পাইরোক্লাস্টিক পাললিক শিলা, এবং টুপটাকে কিন্তু তোমরা বলতে পারো। তাহলে এখানে বলছি তোমার হচ্ছে কি সংঘাত, একটা হচ্ছে সংঘাত আর অসংঘাত। সংঘাত থেকে আমরা একটু আলোচনা করি, অসংঘাতটা আবার সেই জৈব রাসায়নিক গুলো চলে আসবে। তারপর বলছি জৈব রাসায়নিক গুলো থেকে শুধুমাত্র তোমাদের যে এক্সাম্পল গুলো, যেমন চুনময় হচ্ছে গিয়ে চক টক, এই সমস্ত জিনিসগুলো, সালফেট হচ্ছে গিয়ে সালফার থাকবে, এগুলো আসবে। ডেফিনেশন এখানে কিছু আসবে না, ঠিক আছে। সংঘাত থেকে আসার চান্স আছে হচ্ছে গিয়ে, এখানে আমি একটা টেবিল করে দেবো, সেই টেবিলটা থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, বিভিন্ন যে সংঘাত মানে হচ্ছে কি যান্ত্রিক উপায়ে শিলার মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, যান্ত্রিক উপায়ে যে তোমার শিলাটা সৃষ্টি হয় সেটাকে সংঘাত বলা হয়। সেখানে কোনো রাসায়নিক বা তার সেইভাবে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এর দুটো ভাগ, একটা পাইরোক্লাস্টিক, একটা হচ্ছে কর্করীয় পলল। এখন এই যে তোমার সংঘাত শিলার দুটো ভাগ বললাম, একটা কি বললাম? একটা পাইরোক্লাস্টিক পলল বললাম। এটা ছাড়াও আমরা শিলার গঠনের উপর ভিত্তিতে টুফ, উদাহরণটা লিখবে এখানে, বা টাফ। আর একটা হচ্ছে কি কি
কর্করীয় পলল। ঠিক আছে, এটা তোমার হচ্ছে কি চুন টুন বা মৃতদেহাবশেষ থেকে হবে যান্ত্রিক উপায়ে। ঠিক আছে, এটা ছাড়াও এটা তো উদাহরণ মনে রাখবে, তুপ আর হচ্ছে কি মৃতদেহাবশেষ থেকে কর্করীয় পলল সৃষ্টি হবে। বিয়োজিত তোমার হচ্ছে কি যান্ত্রিক উপায়ে বিয়োজিত হবে, কিন্তু রাসায়নিক কোনো পরিবর্তন হবে না। হয়েছে। এইবারে দেখো, এই যে সংঘাত শিলা, এই সংঘাত শিলার বিভিন্ন ধরনের শিলা আছে, সেই শিলাগুলোকে আয়তনের উপর বিভিন্ন ভাগে ভাগ করা হয়। একটি টেবিল বানাবে এখানে, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে, এইখান থেকে পিএসসি তেও কিন্তু কোশ্চেন এসছে। এই টেবিলটার স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলেই হবে। আমি একটু ভালো করে লিখে বানিয়ে দিচ্ছি। তিনটে কলাম আছে, এখানে লিখবে শিলার নাম, এখানে লিখবে উপাদানের নাম, এখানে লিখবে আয়তন। বুঝেছে? প্রথমে লিখবে কংগ্লোমারেট, উপাদানে লিখবে বড় গোলাকার নুড়ি। এখানে কিন্তু আয়তনটা দেখবে অন্যরকম হবে, 5 থেকে মানে বড় আর কি 25 সেমি অন অ্যান অ্যাভারেজ। এটা কংগ্লোমারেটে গেল। 2 নম্বর লিখবে বেলে পাথর। বেলে পাথরে কি লিখবে? উপাদান বালি। এর আয়তন লিখবে 0.02 সেমি থেকে 2 মিমি। এটা বেলে পাথরে গেল। তারপর লিখবে কাদা পাথর। কাদা পাথরে কি আছে? পলি। এর আয়তন কত হবে? না, এটা 0.002 থেকে 0.02 মিমি। এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাচ লিস্ট দিতে পারে যে কোনটা রং কোনটা ভুল আছে। ঠিক আছে, দেখো 4টেই আছে কিন্তু সেল, 4টে অপশনে 4টেই দেওয়া যায় এখান থেকে। কাদা, কাদার ক্ষেত্রে কত? মানে কাদা জানবে সূক্ষ্ম 0.02 মিমির কম। হয়েছে? এই টেবিলটা মনে রাখবে। এটা হচ্ছে কি তোমার সংঘাত শিলার হচ্ছে কি যে সমস্ত শিলাগুলো আছে সেই শিলাগুলোর তাদের আয়তন অনুযায়ী আয়তন অনুযায়ী তাদের ক্লাসিফিকেশন। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নেবে। ব্যাস, এখানে আর কিছু নেই। এইবার হচ্ছে আমরা চলে যাব রূপান্তরিত শিলার। এবারে পাললিক শিলার কিছু কিছু বিবরণ যেমন থাকে, যেমন বেলে পাথর বেলে পাথরকে আবার ভাগ করা যায় সাদা বেলে পাথর, লাল বেলে পাথর। ঠিক আছে, এই সমস্ত আছে। এবারে কাদা পাথর বলা হয়, যেমন হচ্ছে যেমন অপেক্ষাকৃত কঠিন জাতের যদি শেল থাকে বা কাদা পাথর থাকে সেটাকে আর্জিলাইট আর্জিলাইটিস বলা হয়, এটা মনে রাখবে। আবার চুনা পাথরের বিভিন্ন যেমন মাল, ডোলোমাইট, চক, ঠিক আছে, উলেটিক চুনা পাথর, এগুলো সব চুন মিশ্রিত পারলিক শিলা। তাহলে আমি এখানে কিছু জিনিস লিখে দিচ্ছি, দেখো ইম্পর্টেন্ট পরীক্ষাতে। যেমন কাদা যেমন যদি বলে এগুলো আছে দেখবে আরজি লাইটিস, এটা হচ্ছে গিয়ে যদি কাদা পাথরটা খুব শক্ত হয় বা শেলটা, তাহলে যদি কাদা পাথর যদি খুব শক্ত হয়, এবার কাদা পাথরের জায়গায় শেলও বলা হয়। ঠিক আছে, কাদা পাথরকে আমরা শেলও বলতে পারি। শেল বা কাদা পাথর যদি খুব শক্ত হয় তখন সেটাকে আর্জিলাইটিস বলা হয়। এবার বিভিন্ন চুনা পাথরের আবার বিভিন্ন নাম আছে, সেগুলো আকৃতি অনুযায়ী। চুনা পাথর যেমন হচ্ছে কি মাল, তারপর হচ্ছে ডোলোমাইট, চক, তারপর এখানে আরেকটি জিনিস পড়ে উলিটিক বা ওলেটিক চুনা পাথর। রয়েছে। আর এখানে কিছু হ্যাঁ, একটা জিনিস আছে এখানে, যে যদি বেলে পাথরটা আরো সূক্ষ্ম সূক্ষ্ম কণা দ্বারা গঠিত হয় তখন তাকে বলা হয় সিল স্টোন, মনে রাখবে।
তাহলে এখানে আরেকটা জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে সিল্ট সিল্ট স্টোন। এটা কি না, মনে রাখবে অতি সূক্ষ্ম কি পাচ্ছি, অতি সূক্ষ্ম কণা যুক্ত বেলে পাথর। বেলে পাথরকে আমরা কি বলছি, সিল স্টোন বলছি। ঠিক আছে, আর কিছু নেই। এবার বেলে পাথরের ভাগ আছে সাদা বেলে পাথর, লাল বেলে পাথর, ওগুলো পরীক্ষাতে আসে না। সাদা বেলে পাথরে সিলিকা বেশি থাকে, বেলে পাথর লাল জিনিসের লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, আর সেইভাবে এখানে সেই রকম ভাবে কিছু নেই। আর পাওয়ারলেক শিলার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একবার করে রিডিং পড়ে নেবে, তাহলেই হবে। ছাড়া যাবে না কিছু, আমি বারবার বলছি বেসিক জিনিস ভূগোলে যে সমস্ত গুলো আছে সেগুলো কিন্তু একটাও ছাড়া যাবে না। তুমি কঠিন জিনিস ছেড়ে দিতে পারো, যে তোমার পড়তে এটা থেকে যদি মনে হচ্ছে আসবে না সেগুলো, আর তোমার তো মনে হওয়ার সাথে কিছু যায় আসে না। যেগুলো আমরা পড়ে এসেছি, যেগুলো আমরা প্রথাগতভাবে পড়ি, সেই জিনিসগুলো কিন্তু ছাড়া যাবে না। সেই জিনিসগুলো যদি ছেড়ে দাও তাহলে কিন্তু জানবে তুমি গেলে, তুমি আর পাবে না। সুতরাং এই জিনিসগুলোকে ছাড়া যাবে না। এগুলো হচ্ছে কমন জিনিস, এগুলো আমরা সেই এই 7-8 এর বই থেকে খনিজ শিলা এগুলো আমরা পড়ে আসছি দীর্ঘদিন ধরে। ঠিক আছে, সুতরাং এই জিনিসগুলোতেই কোশ্চেন আসবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই জিনিসগুলোর থেকেই আসবে, যদিও এইগুলো এখন সেইভাবে সিলেবাসে নেই। ঠিক আছে, আহ এই শিলা টিলার এইগুলো চ্যাপ্টার গুলো ঠিক সেইভাবে দেওয়া নেই 11-12 এর বই বা 9-10 এর বই, কিন্তু এগুলো থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, না বেসিক জিনিসগুলো সুমন, বেসিক জিনিসগুলো অবশ্যই পড়বে, বেসিক জিনিসগুলোকে গুলিয়ে নেই। এই জন্য কেন বলি, বারবার পড়তে, বারবার পড়ে পড়ে হবে, ভুল করবে, বারবার পড়ে পড়ে করবে। ঠিক আছে, বারবার রিভিশন করো যেগুলো পড়েছো এখনো পর্যন্ত। আমি নতুন করে কিছু তোমাদেরকে তো পড়তে বলছি না, আমি বলছি যেগুলো পড়েছো। সবাই তো এতদিন, তোমরা তো প্রায় 1 বছর ধরে পড়ছো, কেউ 1 বছরের বেশি পড়ছো, যখন থেকে এসএসসি নোটিফিকেশনের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল। 1.5 বছর হয়ে গেছে, অনেকের 1.25 বছর হতে যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিটের কতগুলো করে তোমরা পরীক্ষা দিয়েছি তোমরা ভাবো, প্রত্যেকটা ইউনিটের 4টা 5টা, ঠিক আছে 6টাও এরকম গেছে সময় যে আমরা 5টা 6টা করে পরীক্ষা দিয়েছি। তাহলে এক একটা ইউনিটকে আমরা কতবার করে পড়েছি, তারপরেও যদি মনে হয় গুলিয়ে যাচ্ছে, তার জন্য রিভিশনের দরকার আছে। বেসিক জিনিসগুলোকে বারবার রিভিশন করা, যা আমি জানি তোমরা এগুলো পড়েছো জানো, ওগুলোকেই রিভিশন করো। ঠিক আছে, এটুকু বিশ্বাস আছে যে তোমরা উম, জানা জিনিস ছেড়ে আসবে না। ঠিক আছে, যেগুলো জানবে সেগুলো কিন্তু কনফার্ম করো। আর একটা কথা বারবার বলি, নেগেটিভ কিন্তু দেখে করবে, নেগেটিভটা এখানে প্রচুর, তো 0.5 করে চলে যাবে, মানে একটা ভুল গেলেই 0.5 যাবে। সুতরাং বারবার তোমাদেরকে বলছি অভ্যেস করো যে প্রশ্ন যাতে ভুলটা কম হয় সেটার চেষ্টা করো। ঠিক আছে, দরকার হলে ছেড়ে দেবে, করার দরকার নেই যদি না জানো। লোভ, অতি লোভে মৃত্যু বলে না, একটা কথা আছে না। ঠিক আছে, যে লোভ সামলাতে হবে না, লোভ সম্বরণ করতে হবে। নাহলে কিন্তু দেখবে তুমি যদি 90টার মধ্যে 60টা করেছো, দিয়ে আরো 20টা করে দিলে, যে অন্যরা তো করে দিচ্ছে আমিও 20টা করে দিই, দেখবে তোমার 60টা ঠিক হয়েছিল, 20টা ভুল চলে গেল। তাহলে 20টা ভুল গেলে তুমি তো জানোই 10 নাম্বার সেখান থেকে আরো কমে যাবে, যেহেতু এখানে নেগেটিভের মানটা বেশি। ঠিক আছে, নেগেটিভ পয়েন্টটা আছে। হ্যাঁ আমি করবো, দাঁড়াও আমি একটু ব্যস্ত ছিলাম, আমি করবো। আমি তোমাদের এই সপ্তাহে 2টো ক্লাস নেওয়ার কথা ছিল, আমি আশা করি এই সপ্তাহে তোমাদের আরো 2-3টে ক্লাস আমি নিতে পারবো সপ্তাহের মধ্যে। ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে পারলেক ছিল। এবার আসলে রূপান্তরিত ছিল। রূপান্তরিত শিলা, কোন শিলাকে রূপান্তরিত হতে গেলে তার কি চাই, প্রচুর চাপ এবং তাপ চাই। তাহলে আমরা রূপান্তরিত শিলাতে দেখছি শিলাটা পুরোপুরি রূপান্তরিত হয়ে যায়, ডেফিনেশন তোমরা সবাই জানো। এখন রূপান্তরের যে শক্তিগুলো আছে, এজেন্টস গুলো আছে, সেই এজেন্টস গুলো কি কি আছে, মানে কোন কোন গুলির দ্বারা বা কোন নিয়ন্ত্রকের দ্বারা শিলা রূপান্তর ঘটে। না মনে রাখবে উত্তাপ, এগুলো তো নতুন করে কিছু বলার নেই। উত্তাপ, চাপ আছে, চলন আছে, মুভমেন্ট আছে। ঠিক আছে, তারপরে আছে কি দ্রবণ বা সলিউশন আছে। দ্রবণ বা সলিউশন বা চলনটা নিয়ে কিছু বলতে চাই। উত্তাপ এবং চাপ তো তোমরা জানো যে প্রচুর পরিমাণে যদি কোনো শিলার উপর চাপ প্রয়োগ করা হয় তাহলে শিলার রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয় এবং সম্পূর্ণরূপে একটি নতুন শিলার সৃষ্টি হয়। ঠিক আছে, প্রচন্ড চাপের ফলে বা উত্তাপের ফলে যাই বলো। এবার চলন বা ফ্লো এবং মুভমেন্ট জিনিসটা কি, চলন এবং গমন যেটা আছে,
অনেক সময় কি হচ্ছে, ভূগর্ভের শিলা প্রচুর চাপের প্রভাবে কি হয়, নমনীয় হয়ে মানে নরম হয়ে যায়। ঠিক আছে, কোনো কারণে নরম হয়ে গেছে এবং সেটা কি হচ্ছে, সেটা মুভ করা শুরু করে দেয়। এবারে যে যখন মুভ করা শুরু হয়, তার মধ্যে থাকা বিভিন্ন খনিজগুলোর অবস্থান কিন্তু চেঞ্জ হয়। অবস্থান চেঞ্জ হওয়ার ফলে কিন্তু শিলার পরিবর্তন হয়। এটা চলন এবং গমন। ২ নম্বরে যে সলিউশন এবং দ্রবণ। সলিউশন এবং দ্রবণ এই যে আছে, সলিউশন এবং দ্রবণ কিভাবে কাজ করে, যেমন হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলের অক্সিজেন প্লাস CO2, এগুলো আমরা জানি জলীয় বাষ্পের সাথে যদি CO2 মিশে, ঠিক আছে, বায়ুমণ্ডলের অক্সিজেন আমাদের জারণ প্রক্রিয়া ঘটায়, আমরা জানি, আবহবিজ্ঞান আমরা পড়েছি। এবং CO2 কি, CO2 মৃদু যেহেতু কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিড যুক্ত জল যদি শিলার ভেতরে প্রবেশ করে যায়, ভূগর্ভস্থ শিলার ভেতরে, অনেক সময় এই জল বিভিন্ন শিলার কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটায়, পরিবর্তন ঘটিয়ে কিন্তু নতুন ধরনের শিলার সৃষ্টি করে। তাহলে এই যে উত্তাপ, চাপ, চলন এবং দ্রবণ, এগুলো হচ্ছে কি এজেন্ট, এগুলো হচ্ছে কি শিলার রূপান্তর ঘটায়। ঠিক আছে, এইবারে যদি আমরা পড়ি ফার্স্টলি যে রূপান্তরের প্রকারভেদ, এইখানটা নিয়ে তপতি আমাকে বলেছিল যে স্যার শিলার যে রূপান্তরের যে প্রকারভেদ গুলো আছে সেগুলো একটু বলে দেবেন। ঠিক আছে, আমি তো ঠিক করলাম যে পুরো শিলাটাই আলোচনা করে দিই, যেগুলো বেসিক বেসিক জিনিস আছে। ঠিক আছে, এবারে দেখা আছে তাহলে রূপান্তরের প্রকারভেদ। এবারে যদি আমরা প্রকারভেদটা দেখি, শিলার যদি আমরা প্রকারভেদটা দেখি, টোটাল ফার্স্ট যদি আমরা প্রকারভেদটা দেখি, একটু দাঁড়াও, একটু প্রকারভেদ টোটালটা যেটাতে সামগ্রিকটা আছে সেটা একটু আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি এখানে, যে যখন শিলা পড়বে এদের সমগ্র পৃথিবী প্রথম সমগ্র পৃথিবী বা আমাদের ভূত্বকে কোন উপাদানগুলো বা কোন খনিজগুলো আছে, উপাদান খনিজ দুটো একই জিনিস বলে দেবে, কোন উপাদান বেশি আছে, উপাদান বললেও সে খনিজ হবে। ঠিক আছে, যে সমগ্র পৃথিবীর ক্ষেত্রে কি বেশি আছে এবং সমগ্র আর্থ ক্রাস্টের ক্ষেত্রে কি আছে, দুটো জিনিস, একটা হোল আর্থ, একটা হচ্ছে আর্থ ক্রাস্ট। প্রথম চারটে কিন্তু মুখস্থ রাখবে উইথ দেয়ার পার্সেন্টেজ। ঠিক আছে, প্রথম চারটে কিন্তু মাস্ট মুখস্থ রাখবে। এক্সামিনার এখন প্রথমেরটা দেন না, এখন পরের গুলো দেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর আরেকটা কিন্তু পারলিক শিলার যে বিষয়গুলো, যেমন কনফর্মিটি, নন কনফর্মিটি, প্যারা কনফর্মিটি, এগুলো কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম ভালো করে। কিন্তু ওইগুলো যে নোটসটা আছে সেই নোটসটা কিন্তু একবার দেখবে, চোখ বোলাবে কিন্তু। ঠিক আছে, ওইগুলো আজকে আর বলছি না, কারণ ওইগুলো নিয়ে যদি এক একটা নিয়ে করতে হয় তাহলে এক একটা শিলা এক এক দিন লাগবে। ঠিক আছে, আমি এখানে, হ্যাঁ, এবারে দেখো আহ রূপান্তরের যে শ্রেণী বিভাগটা আছে, আমরা সেই শ্রেণী বিভাগটা টোটালটা করবো। তাহলে কি ওইগুলো করবে ডেফিনেশনে, বিশেষ বিশেষ করে নন কনফর্মিটি এটা দেয়, নন কনফর্মিটি এটা দেয় কিন্তু। নন কনফর্মিটি কি, আবার এর যে ভাগগুলো আছে, কনফর্মিটির যে ভাগগুলো আছে, প্যারা কনফর্মিটি আছে, অ্যাঙ্গুলার কনফর্মিটি আছে। ঠিক আছে, এগুলোর ডেফিনেশন গুলো একবার করে রিডিং পড়বে, এগুলো তো লিখিয়ে দিয়েছি তোমাদেরকে। রূপান্তরের শ্রেণী, তাহলে আমরা বলতে পারি যে অন দ্য বেসিস অফ, আমি এগুলো ইংরেজিতে লিখছি, এটা তোমার শাবিন্দর সিং এর বইয়ে দেখবে ক্লাসিফিকেশনটা বেশ সুন্দর করে দেওয়া আছে, আমি তারপরে আলোচনা করে দিচ্ছি। দেখো, অন দ্য বেসিস অফ নেচার অফ এজেন্টস, নেচার অফ এজেন্টস তার মানে কি আছে এখানে, নেচার অফ এজেন্টস তার মানে কোন কোন এজেন্টস কাজ করছে এবং কোন ধরনের রূপান্তর ঘটাচ্ছে। ঠিক আছে, যেমন তাপীয় রূপান্তর আমরা বলতে পারি, বাংলাতে আমি এগুলো লিখে দিচ্ছি, তাপীয় রূপান্তর, তাপীয় রূপান্তর। ২ নম্বরে কি আছে, ২ নম্বর আছে যে গতিশীল রূপান্তর বা ডাইনামিক বলা হয় এটাকে, গতিশীল রূপান্তর। ৩ নম্বরে কি বলা হচ্ছে, হাইড্রোমেটা হাইড্রোমেটামরফিজম। ঠিক আছে, যেমন হচ্ছে এটাকে বলা হয় হাইড্রো মেটা মেটা মেটামরফিজম, এটাও বলে দিচ্ছি এটা কি। এবং ৪-এ আছে গিয়ে হাইড্রোথার্মাল। তাহলে দেখো, আচ্ছা সব কটা লিখে দিয়ে, অন দ্য বেসিস অফ নেচার অফ এজেন্টস তার মানে হচ্ছে গিয়ে কোন কোন এজেন্টস গুলো কাজ করছে, সেই এজেন্টস গুলো কোন ধরনের পরিবর্তন ঘটাচ্ছে। ২ নম্বর ক্লাসিফিকেশন আমরা বলতে পারি এরিয়া, অঞ্চলের ভিত্তিতে,
অঞ্চলের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ এরিয়া, অঞ্চলের ভিত্তিতে হতে পারে একটা বৃহৎ অঞ্চল জুড়ে, একটা ছোট অঞ্চল জুড়ে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে লোকাল বা স্থানীয়, স্থানীয়। আর একটা কি বলতে পারি, একটা হচ্ছে আঞ্চলিক। এগুলো ডেফিনেশন এগুলো পরে আমি এক লাইন করে বলে দেবো তোমাদেরকে। আঞ্চলিক, অঞ্চলের উপর ভিত্তি করে, এটা যদি আমি লিখি পুরোটা, হয়েছে। এরপরে আছে গিয়ে কম্পোজিট, মানে টোটাল ক্লাসিফিকেশনটাকে যখন আমি একটা করার চেষ্টা করি, কম্পোজিট বা সংযুক্ত শ্রেণীবিভাগ। কম্পোজিট মানে টোটাল এন্টায়ার কে আমি একসাথে নিয়ে আসার চেষ্টা করছি। কম্পোজিটে করলে কি হবে, এক নম্বরে থাকবে কন্টাক্ট অর থার্মাল, থার্মাল বা তাপীয়, স্পর্শ সংযোগ যেটা তোমরা বাংলাতে পড়ো, ঠিক আছে। ডাইনামিক বা গতিশীল বলা হয় বা আঞ্চলিক বলা হয়, এবং হচ্ছে হাইড্রো মেটামরফিজম, হাইড্রো মেটামরফিজম, আর আছে হাইড্রোথার্মাল, এটা যেটা লিখেছি হাইড্রোথার্মাল। এখন দেখো এই যে ভাগগুলো আমি যদি একটা একটা করে দেখাই, ঠিক আছে, বাংলাতে যদি আমি করি যে রূপান্তরের প্রকারভেদ, বাংলাতে আমি যদি এখানে লিখছি, এটা আমি ইংরেজি ভাগটা লিখলাম, এবারে দেখো আমি এখানে বাংলাতে লিখছি, ঠিক আছে। তাহলে রূপান্তরের প্রকারভেদ প্রথম হচ্ছে আঞ্চলিক, আঞ্চলিক একটা গেল। দু নম্বরে কি আছে, স্পর্শ বা হচ্ছে কি স্থানীয়, ঠিক আছে। আর এটা হচ্ছে কি তোমার গতিশীল, গতিশীলটাকে আলাদা করেও বলা যায়, গতিশীল, হয়েছে। এইবারে দেখো তিন গেল, আরো লিখে নাও, টোটাল টাইম যদি করি, তাপ রূপান্তর এবং 5 আছে রাসায়নিক রূপান্তর, রাসায়নিক রূপান্তর। দেখো এইবার হচ্ছে কি আঞ্চলিক যে রূপান্তর, এগুলো হচ্ছে কি রূপান্তরের শ্রেণী বিভাগ, ঠিক আছে, রূপান্তরের শ্রেণী বিভাগ। প্রথমে আছে আঞ্চলিক বা এটাকে ব্যাপক রূপান্তর বলা হয়। আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর কি না, প্রচন্ড চাপ, তাহলে কিসের কারণে হবে, চাপ, প্রচন্ড চাপ জনিত কারণে। আচ্ছা আমি পরপর এখানে আলোচনা করবো, তার জন্য আরো একটু অ্যাড করে নাও যে হাইড্রো মেটা মেটামরফিজম, ঠিক আছে। আর একটা আছে হাইড্রোথার্মাল, হাইড্রোথার্মাল, 7টা টোটাল একসাথে লিখে নাও, তাহলে সুবিধা হবে। দেখো তাহলে আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর কি, আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর হচ্ছে যখন বিশাল অঞ্চল জুড়ে চাপের প্রভাবে, বিশাল অঞ্চল জুড়ে প্রচন্ড চাপ জনিত প্রভাবে যে রূপান্তর হয় তাকে আমরা বলছি ব্যাপক রূপান্তর, ঠিক আছে। এবার পরেরটা দেখো স্পর্শ বা স্থানীয় রূপান্তর। স্পর্শ বা কন্ট্যাক্ট বা স্থানীয় বা অল্প কোনো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়। এবার স্পর্শ কেন বলা হচ্ছে না, বলছে প্রচন্ড যে তোমার হচ্ছে কি লাভা বা ম্যাগমার সংস্পর্শে এসে শিলার যে রূপান্তর হয়, তখন সেটাকে বলছে স্পর্শ বা স্থানীয় রূপান্তর। হুম। আচ্ছা এক্সাম্পল গুলো, হ্যাঁ এক্সাম্পল গুলো আসছি পরে, তাও আমি এখানে বলে দিচ্ছি। দেখো আঞ্চলিক বা ব্যাপক বা চাপ জনিত রূপান্তরের কারণে কি করা হচ্ছে এখানে, যেমন স্লেট, তারপর হচ্ছে নিশ, তারপর হচ্ছে ফিলাইট। উদাহরণগুলো আমি বলে দিচ্ছি, দেখো ফিলাইট, বুঝেছো, এই তিনটে মেন মনে রাখবে। তবে ব্যাপক বা আঞ্চলিক রূপান্তরের পরে স্লেট বা নিশ বা ফিলাইটে হয়। স্পর্শ মানে হচ্ছে কন্টাক্ট বা স্থানীয়, যেহেতু অল্প স্থানের মধ্যে যেহেতু সীমাবদ্ধ থাকে, সেই জন্য এটাকে লোকাল বলা হয়, লোকাল মেটামরফিজম। আর স্পর্শ হচ্ছে কারণ লাভার সংস্পর্শে এসে শিলার যখন রাসায়নিক পরিবর্তিত হয় এবং রাসায়নিক পরিবর্তন হয় এবং শিলাটা পরিবর্তিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে স্পর্শ বা স্থানীয়। যেমন মার্বেল এমফিবোলাইট আমরা বলতে পারি, মার্বেল, ঠিক আছে, মার্বেল বা এমফিবোলাইট, হয়েছে। গতিশীল দেখো ডাইনামিক, এটাকে বলা হয় ডাইনামিক, এটাও অ্যাকচুয়ালি চাপের প্রভাবেই হয়। কিন্তু এখানে এই গতিশীলতার ফলে কি হয়, আমি এখানে চলন এবং গমনের কথা বলেছিলাম, এই যে এখানে চলন এবং গমনের কথা বলেছিলাম, এখানে কি হয়, প্রচন্ড চাপের ফলে শিলাসমূহটা কি হয়, তরলের মতো আচরণ করতে শুরু করে, মুভ করতে শুরু করে। তখন কি হয়,
তরলের মতো যে মুভ বা আচরণ করে তার মধ্যে থাকা যে মিনারেলস গুলো বা খনিজগুলো, সেই খনিজগুলো তাদের পজিশন চেঞ্জ করে, এবং পজিশন চেঞ্জ করার ফলে কি হচ্ছে, এক ধরনের রূপান্তর ঘটছে। ঠিক আছে, এই রূপান্তরের ফলে যে পরিবর্তনটা হয় তখন সেটাকে গতিশীল রূপান্তর বলা হয়। যেমন মাইলোনাইট তোমার হচ্ছে কি ক্যাটাক্লাস্টিকে পরিণত হয়, আমরা পড়েছি এখানে মাইলোনাইটে পরিবর্তন। ঠিক আছে, এটা আমরা গতিশীল রূপান্তর বলতে পারি। এবং তারপরে আমরা চলে যাব তাপ রূপান্তর। তাপ কি? তাপ রূপান্তর হচ্ছে কি, আমাদের কি হয়, ভূগর্ভের অনেক সময় কি হয়, তেজস্ক্রিয় বিকিরণ হয়, মানে রেডিও অ্যাক্টিভ ডিকে হয়। ঠিক আছে, সেই রেডিও অ্যাক্টিভ ডিকের ফলে কি হচ্ছে, রেডিও অ্যাক্টিভ ডিকের ফলে যে হিটটা রিলিজ হয়, সেই হিট রিলিজের ফলে কি আশেপাশের শিলার অনেক সময় উত্তাপটা খুব পরিমাণে বেড়ে যায়। তার মানে কি হচ্ছে, ভূগর্ভের নিচে যদি রেডিও অ্যাক্টিভ ডিকে হয়, সাপোজ ভূগর্ভের নিচে রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে, কোনো কারণে আণবিক বিদারণ হচ্ছে, আণবিক বিদারণ হলে কি হবে, ভূপৃষ্ঠের আশেপাশের কি হচ্ছে, শিলাগুলোর তাপটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তাপটা প্রচুর পরিমাণে বাড়লে আশেপাশের শিলাগুলোর যে রূপান্তর হচ্ছে, তখন সেটাকে তাপীয় রূপান্তর বলছে। ঠিক আছে, মানে হঠাৎ করে উত্তাপটা বেড়ে যাচ্ছে, তো হঠাৎ করে উত্তাপটা বেড়ে যাওয়ার ফলে শিলার যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটাকে বলা হয় তাপ রূপান্তর। যেমন আমরা বলতে পারি যে পিট কয়লা গ্রাফাইটে, এই কোশ্চেনটা দিয়েছিলাম যে পিট কয়লা গ্রাফাইটে পরিণত হয়, সেটা একটা তাপীয় রূপান্তর। তাহলে এখানে লিখে রাখবে যে পিট কয়লা গ্রাফাইটে রূপান্তর, এটা তাপ জনিত কারণ। এবার এখানে তাপকে আবার অনেকে অনেক রকম ভাবে কিন্তু আমরা শ্রেণীবিভাগ করতে পারি। যেমন স্পর্শ সংযোগটা কিসের ফলে হচ্ছে, তাপের ফলে হচ্ছে। তার মানে চুনাপাথর যখন মার্বেলে পরিণত হচ্ছে, তখন সেখানে তাপীয় রূপান্তর হচ্ছে। কিন্তু তাপীয় রূপান্তরের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গিয়ে তোমার এই যে পিট কয়লা, যে গ্রাফাইটে পরিবর্তিত হওয়া, এটা হচ্ছে গিয়ে তাপ রূপান্তরের কিন্তু প্রকৃত উদাহরণ। এবারে দেখা যাচ্ছে রাসায়নিক রূপান্তর। রাসায়নিক রূপান্তর আমি কি বলেছিলাম, যে এক্ষেত্রে যে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল যদি বাই চান্স কোনো কারণে ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভে চলে যায়, ঠিক আছে, বা তোমার হচ্ছে গিয়ে জারণ প্রক্রিয়ার দ্বারা যদি শিলার পরিবর্তন ঘটে, জারণ প্রক্রিয়ার দ্বারা শিলার কোনো পরিবর্তন ঘটে, জারণ প্রক্রিয়ার দ্বারা আমরা জানি শিলার পরিবর্তন ঘটে, শিলার মধ্যে মরচে ধরে, তাই তো, তার মানে কি হয়, তার মধ্যে তার কম্পোজিশন চেঞ্জ হয়, সেটাও তো এক ধরনের রূপান্তর। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক রূপান্তর। যেমন উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি, সিডেরাইট। সিডেরাইট কি, লিমোনাইটে পরিণত হওয়া। সিডেরাইট লিমোনাইটে পরিণত হওয়া হয়েছে, এটা হচ্ছে রাসায়নিক রূপান্তর। এইবারে দেখো আছে কি, এইবারে দেখো আছে হাইড্রো, যে হাইড্রোমরফিক যে রূপান্তর দেখো আছে না দুটো, একটা আছে হাইড্রো মেটামরফিজম, আর একটা আছে হাইড্রো থার্মাল। এখন হাইড্রো মেটামরফিজম এটা হচ্ছে কি, এটা কোথায় দেখা যায়, হাইড্রো মেটামরফিজম একটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি, আমাদের যে বড় বড় আমরা যে বাঁধ নির্মাণ করি, ঠিক আছে, দেখেছো আমরা বড় বড় বাঁধ নির্মাণ করি, সেই বাঁধে কি হয়, প্রচুর পরিমাণ জল সেখানে আমরা জমা রাখি। এখন জল যে জমা রাখি, জলের প্রেসারের ফলে কি হয়, জলের প্রেসারের ফলে কি হয়, সেই বাঁধের যে জলতলের যে সারফেস আছে, নিচে আছে, যে এই যে তোমার হচ্ছে কি, ধরো এই একটা বাঁধ দিয়েছি, এখানে প্রচুর পরিমাণ জল আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণ, এই জলরাশি কোথায় চাপ দিচ্ছে, বাঁধের তলদেশে চাপ দিচ্ছে, চাপ দিচ্ছে আর কি। ঠিক আছে, বাঁধের তলদেশে কিন্তু প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করছে। ঠিক আছে, এই চাপের ফলে শিলার যদি পরিবর্তন হয়, এই চাপের ফলে শিলার যে পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রো মেটামরফিজম। মেটামরফিজম, ঠিক আছে। এবার এর উদাহরণ হচ্ছে কি, আমরা চাপের ফলে যেটা সেটাকে বলতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে যে তোমার হচ্ছে গিয়ে গ্রানাইট নিচে পরিণত হয়েছে, বা স্লেট বা ফিলাইট, এগুলো কিন্তু প্রকৃতপক্ষে তুমি বাঁধের নিচে গেলে দেখতে হবে না, কিন্তু কখনো কখনো হাইড্রোমেটামরফিজমের জন্য চেঞ্জ তোমার হয়। তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চাপের দ্বারা যেগুলো হয় সেগুলো। কিন্তু চাপের দ্বারা সৃষ্টি হতে গেলে যে স্লেট বলো, ফিলাইট বলো, বা তোমার হচ্ছে গিয়ে নিস বলো, এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে চাপ লাগে। ঠিক আছে, হয়তো এই যে হাইড্রোমেটামরফিজমের ফলে শিলার কিছু মাত্রায় ডিফরমেশন হয়, ঠিক আছে, কিছু মাত্রায় ডিফরমেশন হয়, সেই জন্য এর ডাইরেক্ট কিন্তু এক্সাম্পল নেই, আমরা শুধু আমাদেরকে ডেফিনেশনটা পড়তে হবে। আমরা পরটাতে যাব, হাইড্রোথার্মাল।
এই যে হাইড্রোথার্মাল মেটামরফিজম। ঠিক আছে, হাইড্রোথার্মালটা কিভাবে হয়, এটা সম্পূর্ণরূপে ভূগর্ভের নিচে হয়। বাই চান্স কোনো কারণ নিয়ে ফাটল দিয়ে ভূপৃষ্ঠের জল বা আমাদের বায়ুমণ্ডলে বৃষ্টির জল যদি ভূগর্ভের ভেতরে প্রবেশ করে, তাহলে সেই জল যদি ভূগর্ভের অনেক নিচ পর্যন্ত চলে যায়, তো অনেক সময় কি হয়, জল যোজন প্রক্রিয়া হয়, আমরা দেখেছি জল যোজন প্রক্রিয়া হয়। সেই জল যোজনের ফলে কি হচ্ছে, শিলার অনেক সময় রূপান্তর হয়। ঠিক আছে, শিলার অনেক সময় রূপান্তর হয়, সেই রূপান্তরকেই বলা হয় হাইড্রোথার্মাল। এবার হাইড্রোথার্মাল কেন বলছে এখানে, হাইড্রোথার্মাল এই কারণে বলা হয় যে হচ্ছে কি, যে জলটা গভীরে প্রবেশ করে, ভূগর্ভের গভীরে প্রবেশ করে, সেই জলে কি হয়, সেই জলে হচ্ছে কি জল যোজন, সেই জলটা হিট হয়, টেম্পারেচার বাড়ায়। ঠিক আছে, সেই টেম্পারেচার বৃদ্ধির কারণে, ঠিক আছে, সেই জল যখন কোনো শিলার রূপান্তর ঘটায়, তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোথার্মাল রূপান্তর। ঠিক আছে, তাহলে এইগুলো গেল হচ্ছে গিয়ে রূপান্তরের যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিভাগ। এইবারে দেখো এখানে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে কি তোমার যেমন বিভিন্ন শিলা যেমন রূপান্তর হতো, যদি আগ্নেয় শিলা থেকে কোনগুলো সৃষ্টি হয়েছে, পাললিক শিলা থেকে কোনগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো এবার দেখে নাও। তাহলে রূপান্তরিত শিলার উপবিভাগ আমরা বলতে পারি এখানে। হ্যাঁ, তপতি বলেছে গতিশীলটা আরেকবার বলবেন। ঠিক আছে, রূপান্তরিত শিলার, দেখো গতিশীলটা আর কিছুই না, প্রচুর পরিমাণ, মানে কোনো একটা জিনিস মুভ করবে, তাই তো। সুতরাং মুভ করতে গেলে প্রচুর পরিমাণ কোথাও কোথাও কোনো সময় চাপের সৃষ্টি হয়, সেই চাপের ফলে কি হয়, শিলাটা তোমার হচ্ছে গিয়ে শক্ত অবস্থা থেকে নর্মালি একটা ফ্রেজাইল জিনিসে পরিণত হয়। এবারে সেই ফ্রেজাইল জিনিসটার মধ্যে কি হয়, চলন এবং গমন হয়, মানে কোনো একটা জায়গার দিকে মুভ করতে চায় আর কি। সেই মুভ করার ফলে কি হয়, শিলার মধ্যে যে থাকা খনিজ পার্টিকেলস গুলো আছে, সেই পার্টিকেলস গুলো কি হয়, বা খনিজ গুলো আছে, সেগুলো তাদের অবস্থান বা স্থান চেঞ্জ করে, স্থান চেঞ্জ করার ফলে শিলার যে পরিবর্তন ঘটে, তখন সেটাকে আমরা গতিশীল রূপান্তর বলি। ঠিক আছে, এবারে দেখো রূপান্তরিত শিলার যে উপবিভাগ আছে সেগুলো, চুনাপাথর থেকে মার্বেল, এটাকে রাসায়নিক বিক্রিয়া বলা যাবে। দেখো, শিলার কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়, যখন একটা শিলা আরেকটা অন্য শিলাতে পরিবর্তন হয়, তখন কিন্তু তার রাসায়নিক বৈশিষ্ট্যটা সম্পূর্ণরূপে পাল্টে যায়। ঠিক আছে, রাসায়নিক বৈশিষ্ট্যটা পাল্টে যায়, সেই দিক দিয়ে কিন্তু আমরা রাসায়নিক পরিবর্তন বলতে পারি। কিন্তু তোমার হচ্ছে কি চুনাপাথর থেকে মার্বেল রূপান্তর, এটাকে আমরা ডাইরেক্টলি ভাবে রাসায়নিক বলতে পারি না। হ্যাঁ, ওইখানে যদি থাকতো যে লবণ যে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, লবণ, তাহলে সেটাকে আমরা তোমার হচ্ছে গিয়ে রাসায়নিক রূপান্তর বলতে পারি। লবণের যদি বলা সৃষ্টি, ঠিক আছে, লবণের সৃষ্টিও কিন্তু ওয়ান টাইপ অফ রূপান্তর, তাহলে সেটা রাসায়নিক রূপান্তর হয়, মনে রাখবে। মার্বেলটা স্থানীয় বা স্পর্শ বা কন্ট্যাক্ট বা তাপীয়, এরকম মনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো আগ্নেয় শিলা থেকে কি কি হয়। আগ্নেয় শিলা থেকে কি পাচ্ছি আমরা, প্রথমে গ্রানাইট। গ্রানাইট কি হচ্ছে, নাইসে রূপান্তরিত হচ্ছে বা নিশে রূপান্তরিত হচ্ছে। ব্যাসাল্ট কিসে হয়, ব্যাসাল্ট হচ্ছে অ্যাম্ফিবোলাইট। ঠিক আছে, এই দুটো মেন। তারপর আছে পাললিক শিলা, এগুলো তোমরা সবাই জানো, আমি আলাদা করে লিখে দিচ্ছি, তোমরা এগুলো করবে। পাললিক শিলা কি হচ্ছে, বেলে পাথর কিসে রূপান্তরিত হয় জানো, কোয়ারজাইটে রূপান্তরিত হয়। তারপরে চুনা পাথর সবাই জানো কিসে হয়, কাদা পাথর কিসে হয় জানো, কাদা পাথর বা সেল, এগুলো আমি আর লিখছি না, তোমরা করবে। এখন আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, সব শিলা যখন রূপান্তরণের লাস্ট পর্যায়ে থাকে, সব শিলা লাস্টে সিস্টে পরিণত হয়। মানে সিস্ট হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে সিস্ট, মানে প্রত্যেকটি শিলা যদি গ্রানাইট, নাইস, তারপরে কি হবে, গ্রানাইট, নাইস, সিস্ট, ব্যাসাল্ট, অ্যাম্ফিবোলাইট, আরো কিছু আছে, দিয়ে সিস্ট হবে। ঠিক আছে, প্রত্যেকটা লাস্ট হচ্ছে কি সিস্ট। ফিলাইট কি রূপান্তরিত, ফিলাইট কি, ফিলাইট সিস্টে কে থাকুক, ফিলাইট সিস্ট।
তাহলে এইগুলো হচ্ছে কি আগ্নেয় শিলা, এগুলো করে নেবে, এগুলো তো লেখার কিছু নেই, এগুলো তোমরা পারবে। ঠিক আছে, এখন কতগুলো রাসায়নিক শিলার বৈশিষ্ট্য নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে কি তোমার প্রথমে থাকবে স্লেট। স্লেট স্লেটের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, স্লেট হচ্ছে কি তোমার কাদা পাথর থেকে আমরা জানি যে স্লেট হয়। এখন স্লেটের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এখানে সম্ভেদ স্পষ্ট থাকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদি স্লেটকে ভাঙা যায়, ঠিক আছে, চাকলা চাকলা বেরিয়ে আসবে, তাহলে চাকলার নেই বেরিয়ে আসবে। এগুলো শুধু বৈশিষ্ট্যগুলো, চাকলার নাই বেরিয়ে আসবে। বললো বল আসে উঠে, তাহলে চাকলার নেই আছে। 3 নাম্বার বলতে পারে স্লেট যদি আরো চাপ পায় পরবর্তীতে ফিলাইটে পরিণত হয়। স্লেটে যদি আরো চাপ পায় সেটা ফিলাইটে পরিণত হবে। হয়েছে। এবারে কোয়ার্টজাইটের কয়েকটা আমি একটা জিনিস গুরুত্বপূর্ণ কথা বলতে পাই, আমরা বলতে চাই আর কি। তো কোয়ার্টজাইট কি, বেলে পাথর আমরা জানি কোয়ার্টজাইটে রূপান্তরিত হয়। এখন এখানে একটা জিনিস মনে রাখবে, কোয়ার্টজাইটে কোয়ার্টজাইটে হচ্ছে গিয়ে এই শিলায় পত্রায়ন দেখা যায় না, ফলিয়েশন মনে রাখবে, এই শিলায় পত্রায়ন দেখা দেখা যায় না। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, পরীক্ষাতে কোশ্চেন দিলে শুধুমাত্র এটাই আসে যে এই শিলায় পত্রায়ন দেখা যায় না। হয়েছে। এবারে আসবো আমরা সিস্টে। সিস্টের কিছু বৈশিষ্ট্য। সিস্টের কি বৈশিষ্ট্য আছে না, স্লেট এবং ফিলাইটেও যদি অধিক চাপ পড়ে, কি মনে রাখবে, স্লেট এবং ফিলাইটে যদি অধিক চাপ পড়ে, যদি অধিক চাপ পড়ে তখন সৃষ্টি হয়। ঠিক আছে, চাপ পড়ে তখন অধিক সৃষ্টি হয়। স্লেট এবং ফিলাইটে যদি অধিক চাপ পড়ে তখন কিন্তু সিস্টের সৃষ্টি হয়। এখন সিস্টের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পত্রায়ন দেখা যায়। তাহলে পত্রায়ন কার বৈশিষ্ট্য, সিস্ট। যদি বলে পত্রায়ন কার বৈশিষ্ট্য, পত্রায়ন মানে ফলিয়েশন, পাতার অতিরিক্ত চাপের ফলে খনিজগুলো কি হয়, খনিজগুলো একটা লাইন বরাবর সেগুলো পরপর সজ্জিত হয়ে যায়। ঠিক আছে, বা রূপান্তরের যে মাত্রা, সেই মাত্রা যদি প্রচুর থাকে তখন কি হয়, তখন হচ্ছে গিয়ে শিলার যে খনিজগুলো থাকে সেই খনিজগুলো একটা তোমার হচ্ছে গিয়ে লাইন বরাবর সজ্জিত হয়ে যায়, দেখলে অনেক সময় সেই পাতার মতো দেখতে লাগে, সেটাকে পত্রায়ন বলা হয়। হয়েছে তো এই করা, বা আর কিছু নয়, এইটা মনে রাখবে। কোয়ার্টজাইট পরীক্ষাতে এটা অনেক জায়গায় আমি কোশ্চেনে দেখেছিলাম। আর এই যে পত্রায়ন, পত্রায়ন দেখা যায় কিসে না, সিস্টে পত্রায়ন দেখা যায়। ঠিক আছে, তো ব্যাস এগুলোই গেল হচ্ছে কি তোমার শিলার সম্বন্ধে কিছু বেসিক কনসেপ্ট বা বেসিক ধারণা। এইবারে যেগুলো বাকি থেকে গেল, যেমন ধরো একটু একটু জটিলের দিকে, গ্রথন অনুযায়ী রাসায়নিক শিলার যে শ্রেণী বিভাগটা সেটা একবার চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, স্ফটিক অনুযায়ী মানে ক্রিস্টালের যে আকৃতি, সেই ক্রিস্টালের আকৃতি অনুযায়ী যে শ্রেণীবিভাগ গুলো আছে সেগুলো একবার চোখ বোলাবে। মানে আমি আগ্নেয় শিলাটা বলছি, তাহলে কিন্তু কমপ্লিট হবে। পাললিক শিলাতে আর সেইভাবে কিছু নেই, কিন্তু রূপান্তরিত শিলাতেও কিছু নেই। রূপান্তরিত শিলার যদি আসে তো এই তোমার ডাইনামিক কন্ট্যাক্ট আর হচ্ছে গিয়ে তোমার বা রিজিওনাল, এই 3টে থেকেই আসার সম্ভাবনা বেশি। এবং এদের যে উদাহরণগুলো আছে কোন শিলা কিসে রূপান্তরিত হচ্ছে, ব্যাস, আর কিছুই সেভাবে কিন্তু আসবে না।